Hey guys, I'm glad you decided to put your faith in me and give this masterclass a shot. And I have no intention of boring you guys with all of this problem solving. So I suggest you watch it at 1.5 or 1.25x speed, whatever floats your boat. I'll be going over these questions and give you all the information you need to get 75 out of 75 on M1. That's right, full raw, which equals full UMS. That's a long shot, but হয়ে যাবে। অ্যান্ড আশা করতেছি তোমাদের খুব ডিপ এক্সপ্লেনেশনস দিতে পারবো এই ভিডিওতে, উইচ উইল মেক শিওর যে তোমাদের কনসেপ্টসে কোনো ল্যাকিং নাই। অ্যান্ড আসলে আমি দেখছি যে অনেকেই অনেক জিনিস জেনারেলাইজ করে ফেলে মানে অলমোস্ট মেমোরাইজ করতে চায় কিছু জিনিস, অ্যান্ড দ্যাট ইজ টোটালি নট ওকে আনলেস ইউ হ্যাভ এ প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনসেপ্টস। I mean, I believe M1 should come across as something more natural than you're making it out to be. Also, one more thing I suggest you do is go through the entire video in one sitting, float as a break. And if you think you've already mastered one particular topic I'm explaining, skip those and save time. Okay? And time is money when exam is this close. All right, shuru kora jak. First day, আমাদেরকে কি দিছে? Two small balls A and B have masses 0.6 and 0.2 kilograms respectively. They're moving towards each other. So এরকম কোয়েশ্চেন আমি কিভাবে অ্যাপ্রোচ করি দেখো। আমি এগুলো সলভ করবো আমি আমার মতো যেভাবে সলভ করি, লাইক লাইক এক্সামে আমি কিভাবে সলভ করবো ওভাবে আমি দেখাবো, যাতে লাইক ইফ ইউ ডোন্ট অলরেডি নো, আমিও 75 আউট অফ 75 পাইছি, হুইচ আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট। সো ওভাবেই আমি সলভ করার চেষ্টা করবো, অ্যান্ড আই হোপ ইউ গাইস ক্যান ফলো মি। তো দেখো, এইসব মোমেন্টামের কোয়েশ্চেনে আমি অলওয়েজ পার্টিকেল গুলো এমনি ড্র করে নিই, নিচে আমি ম্যাথস দিয়ে দিই। আই নো ইউ গাইস ডু ইট অ্যাজ ওয়েল, আই হোপ সো। ঠিক আছে, এরপর আমি কি করবো, এই যে ওরা বলছে দে আর মুভিং টুয়ার্ডস ইচ আদার, সো ওদের ডিরেকশন এভাবে দিয়ে দিব। এন্ড অলসো ইট ডাজন্ট ম্যাটার তুমি এ এখানে দিচ্ছ না বি এখানে, ইউ কুড হ্যাভ অলসো ডান দিস, লাইক বি এখানে এ এখানে। ইন দ্যাট কেস বি এর ভেলোসিটি এদিকে, এর ভেলোসিটি এদিকে, ডাজন্ট ম্যাটার তুমি যেমনে করবা ওভাবেই করেই যদি অ্যান্সারটা রাইট হয়, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। ওরা এটার জন্য মার্ক কাটবে না, বাট ইউজুয়ালি এটা করলেই ভালো হয়। লাইক তোমার যখন পার্টিকেল পি অ্যান্ড কিউ থাকে, পিটা আগে দিবা, ঠিক আছে? অথবা কোয়েশ্চেনে যেটা আগে দিয়ে দেবে ওটা আগে দিয়ে দিবা। আচ্ছা, enough of that. And if I was immediately before the collision, the speed of A is 4.5. So I'm going to 4.5 দিয়ে দিব, and the speed of B is 3 meters per second immediately after the collision. আচ্ছা, before আমি এখানে আঁকি, and then after draw করার জন্য আমি একটা লাইন দিয়ে নিই, এরপর আমি যে আবার পার্টিকেল গুলো ড্র করি। ঠিক আছে, 0.6 kilograms and 0.2 kilograms. You can also save time by not writing this, but let's just do it, why not? তো এরপর বলছে after the collision, A and B move in the same direction and the speed of B is twice the speed of A. আচ্ছা, এখানে অনেকের কোশ্চেন থাকে যে এখানে তো বলছে সেম ডিরেকশনে, বাট আমি যখন এখানে লেবেল করব তখন কি আমি এদিকে দিব না এদিকে দিব? ওয়েল, ইট ডাজন্ট ম্যাটার। তুমি যদি এখানে দাও, ঠিক আছে, লেটস সে এই ডিরেকশনে দিলাম, তাইলে তুমি লেটস সে এটা হচ্ছে ভি এন্ড এটা কি 2v, রাইট? স্পিড অফ বি হচ্ছে টোয়াইস অফ স্পিড অফ এ, সো এটা যদি ভি হয় এটা হবে 2v। সো আমি যদি এই ডিরেকশনে নিয়ে সলভ করি, and আমি দেখি যে ভেলোসিটি পজিটিভ আসতেছে, at the end let's say velocity positive 2 meter per second আসতেছে, তার মানে we will know it is actually moving in this direction. But let's say আমি এই ডিরেকশনটা নিলাম, অথবা let's say um, whoops, let's say আমি এই ডিরেকশনটাই পজিটিভ নিলাম, বাট অ্যান্সারে আসতেছে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড। তখন কি হবে? তখন আসলে আমরা বুঝবো যে these particles are actually moving in the opposite direction, আসলে এই ডিরেকশনে মুভ করতেছিল। অথবা তুমি যদি এই ডিরেকশনটা ধরে নিতা, ঠিক আছে, এই ডিরেকশনটা ধরে নিলে, এন্ড দেন ইফ ইউ উড হ্যাভ গটেন লেটস সে +2 মিটার পার সেকেন্ড, তখন বুঝতা যে আসলে এই ডিরেকশনে মুভ করতেছে। বাট তখন যদি তুমি -2 পাইতা, তখন আসলে এই ডিরেকশনে মুভ করবে। সো এখানে যেহেতু স্পিড চাইছে, অফকোর্স আমি মাইনাস সাইন লিখতে পারবো না, দিস ইজ জাস্ট থিওরিটিক্যাল, আমি এখনো অ্যান্সারে আসি না, কিন্তু এটা জাস্ট আমি ধরে নিচ্ছি ইটস 2। সো স্পিড চাইলে আমি জাস্ট লিখবো 2 মিটার পার সেকেন্ড। যদি চাইতো ভেলোসিটি, তাহলে কি করতা? তুমি লিখতে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ইন দ্য ডিরেকশন অফ, তুমি আর কি ডিরেকশনটা বুঝাই দিবা। তুমি যদি লেটস সে দে এন্ড আপ মুভিং ইন দিস ডিরেকশন, তখন কি লিখবা তুমি? তখন লিখবা হচ্ছে দ্য ডিরেকশন অফ পার্টিকেল বি ইজ চেঞ্জড। কারণ শুরুতে এদিকে মুভ করতেছিল, ফাইনালি এদিকে মুভ করতেছিল। যদি বিটা ফাইনালি এদিকে মুভ করে, তাহলে বলবো ডিরেকশন অফ বি ইজ আনচেঞ্জড। ওকে, আই হোপ আই এম ক্লিয়ার। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এইসব খুঁটিনাটি জিনিসে তোমাদের অনেক ভুল হয়। সো এটা করি আমরা।
কেমনে করবো? এরকম মোমেন্টাম কোয়েশ্চেন থাকলে অলওয়েজ আমরা জানি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এভাবে সিএলএম লিখে নিই। এরপর আমি কি করবো, এই যে এদের মোমেন্টাম গুলো নিবো। সো মাস টাইমস ভেলোসিটি, সো 0.6 টাইমস 4.5। আর এখানে কিন্তু ডিরেকশন ম্যাটার করে, সো আমি অলওয়েজ এই ডিরেকশনটা পজিটিভ ধরে নিই, ঠিক আছে। অ্যান্ড অলসো আমি এইগুলা এই সাইডে ধরে নিই, আই গেস রাইট সাইড, রাইট হ্যান্ড ডমিনেন্ট আমার, সো আমি অলওয়েজ এই সাইড নিয়ে নিই। আচ্ছা, তো এই সাইড পজিটিভ ধরলে 0.6 টাইমস 4.5, এরপর প্লাস 0.2 টাইমস। এখন কিন্তু আমার বি এর ভেলোসিটি নেগেটিভ নিতে হবে, কারণ এটা এই ডিরেকশনে। তো এটা নিলাম। এখন এটা হচ্ছে টোটাল মোমেন্টাম, টোটাল ইনিশিয়াল মোমেন্টাম, অ্যান্ড ফাইনাল মোমেন্টাম হচ্ছে এই যে 0.6 টাইমস ভি প্লাস 0.2 টাইমস 2v। আচ্ছা, এখন এটা আমি একটু ক্যালকুলেটার দিয়ে দিব। 0.6 টাইমস 4.5 প্লাস, সরি, মাইনাস 3 টাইমস 0.2, 2.1, রাইট। এন্ড এই সাইড আসতেছে হচ্ছে এই দূরে ইয়া করলে জাস্ট ভি চলে আসে, সো ভেলোসিটি ইজ 2.1। সো দেখো এখানে 2.1 পেয়ে গেলাম, দেয়ারফর নাও উই নো দ্যাট দে আর অ্যাকচুয়ালি মুভিং ইন দিস ডিরেকশন, যেহেতু এটা পজিটিভই চলে আসে and আমরা এই ডিরেকশনই পজিটিভ নেওয়া ছিল। আচ্ছা, বাট ওরা এখন চাইছে স্পিড অফ বি। দিস ইজ জাস্ট স্পিড অফ এ, খেয়াল করে দেখো, স্পিড অফ এ হচ্ছে ভি, বাট স্পিড অফ বি ইজ টুয়াইস অফ বি। সো ফাইনালি অ্যান্সার লিখবা, দেয়ারফর স্পিড অফ বি, speed of b is equal to 2 times 2.1, ঠিক আছে, which is 4.2। আচ্ছা, এরপরে বলছে the magnitude of the impulse। আচ্ছা, oops, magnitude of the impulse exerted on b in the collision। আচ্ছা, on b, রাইট। আচ্ছা, তো আমি এখন b টাকে আলাদাভাবে এখানে ড্র করি। ওকে, সো বি ইনিশিয়ালি এদিকে মুভ করতেছিল উইথ 3 মিটার পার সেকেন্ড, অ্যান্ড ফাইনালি এই ডিরেকশনে মুভ করতেছে উইথ 4.2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ইম্পালসটা কি? এই জিনিসটাতেও সামটাইমস মানুষের প্রবলেম হয়, সো দেখাই। ইম্পালস কি আসলে? ইম্পালস হচ্ছে ফোর্স টাইমস টাইম, বেসিক্যালি কন্ট্যাক্ট ফোর্সটা যখন কোনো জিনিস কোলাইড করতেছে ওদের ভিতর আহ, কত সময় ধরে কন্ট্যাক্টে আছে, ওই টাইমটা মাল্টিপ্লাইড বাই দ্য ফোর্স they exert on each other, that is the impulse। তো এখানে ইম্পালস exerted on b টা কি হবে আসলে দেখো, এ এদিকে আসতেছে, বি এদিকে যাচ্ছে, এন্ড এ কিন্তু যখন বি কে টাচ করবে এদিকে একটা ফোর্স দিবে, রাইট, এন্ড এই ফোর্স মাল্টিপ্লাইড বাই দ্য টাইম will give us the impulse, therefore impulse ও কিন্তু এই ডিরেকশনে, ঠিক আছে, ইম্পালস হচ্ছে এই ডিরেকশনে। এন্ড আমরা জানি ফর্মুলা ইজ I equals to mv minus u। ওকে, সো এন্ড এখানে আই আসলে হচ্ছে এফ টি, ঠিক আছে। এটা ইউজুয়ালি লাগে না, বাট এট এক্সেল আনপ্রেডিক্টেবল, ভেরি আনপ্রেডিক্টেবল, সো দিতেই পারে। সো ইউ শুড নো দ্যাট ফোর্স ইনটু টাইম ইজ ইম্পালস। আচ্ছা, ওকে, তো বি এর ম্যাস কত? বি এর ম্যাস ছিল 0.2, ফাইনাল ভেলোসিটি ইজ 4.2। আচ্ছা, ইম্পালস এই ডিরেকশনে, রাইট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মেনশন করতে চাই, সেটা হচ্ছে এখানেও কিন্তু ডিরেকশন ম্যাটার করে, বিকজ ইম্পালস, এই ভেলোসিটিস গুলো এগুলো সব কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। সো আমি এখানে কোন ডিরেকশন পজিটিভ নিই সেটা বলি। অলওয়েজ ইম্পালস যে ডিরেকশনে, ওই ডিরেকশনটা পজিটিভ নিবা, সো ফাইনালি যে অ্যান্সারটা পাবো ওটা অলওয়েজ পজিটিভই আসবে, ঠিক আছে। ওটা অলওয়েজ পজিটিভ আসলে আর কি, ওটাই ডিরেক্টলি ম্যাগনিটিউড হয়ে যায়। সো ইম্পালস আমি এই ডিরেকশনটা পজিটিভ ধরে নিব। সো 0.2 দিলাম, ফাইনাল ভেলোসিটিও এই ডিরেকশনে, সো ওটার সাইনের কোনো চেঞ্জ হবে না, জাস্ট 4.2ই থাকবে। দেন মাইনাস ইনিশিয়াল ভেলোসিটিটা কই, এই সাইডে অপোজিট ডিরেকশনে, সো ওটার আমার মাইনাস দিতে হবে, সো -3। ওকে, সো এটা আমার ফাইনাল অ্যান্সার। কত? 0.2, 4.2 প্লাস 3, দ্যাটস 1.44। আচ্ছা, 1.44 নিউটন সেকেন্ডস, ডান। আচ্ছা, এখন দেখো, the table is rough. After the collision, B moves the distance of 2 meters on the table. After the collision, B moves a distance of 2 meter on the table। আচ্ছা, তো after the collision, আচ্ছা আমি এখানে আবার ডায়াগ্রামটা ড্র করি। B এখানে 0.2 kilograms, আর ওর ভেলোসিটি হচ্ছে after the collision 4.2। ওকে, and this is moving on a rough surface now, ঠিক আছে, এই জন্যই তো ফ্রিকশন আছে। এরপর বলছে আফটার বি মুভস দ্য ডিস্টেন্স অফ 2 মিটার। আচ্ছা, 2 মিটার ট্রাভেল করে রেস্টে চলে আসে। সো লেটস সে এটা হচ্ছে 2 মিটার, এন্ড দেন এখানে এসে রেস্টে চলে আসলাম 0 মিটার পার সেকেন্ড। এন্ড অফকোর্স এখানে একটা এক্সেলারেশন আছে, অ্যাকচুয়ালি ডিসেলারেশন, বাট এক্সেলারেশনটা হচ্ছে নেগেটিভ, সো আমি জাস্ট
এ লিখে দিই, লেট অ্যাক্সেলারেশন বি এ। এখন আমাকে বলছে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন বি এন্ড দ্য টেবল। আচ্ছা, এখানে আমি একদম রুট থেকে কাজ করব। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আর ফ্রিকশন এগুলো রিলেট করে কিভাবে? একটা ফর্মুলা আছে আমরা জানি, এফ ম্যাক্স বা ফ্রিকশনটা আর কি, ম্যাক্সিমাম ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ আর। আরটা কি? আরটা হচ্ছে রিয়াকশন ফোর্স। এখানে রিয়াকশন ফোর্স কে দিচ্ছে? পার্টিকেল বি কে, দ্য গ্রাউন্ড। সো বি এর উপর ফোর্স কিন্তু একটা উপরে আছে, এন্ড ফোর্স উপরে কত হবে? আমি যদি রিজলভ করি, আমি চিন্তা করে দেখি, পার্টিকেল বি কি মুভ করতেছে ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন? না। উইচ মিনস যে ভার্টিক্যাল ডিরেকশনে দ্য রেজাল্টেন্ট ফোর্স মাস্ট বি জিরো। মানে আমরা তো জানি পার্টিকেল বি এর ওয়েট আছে, বাট এই ওয়েটকে কে সাপোর্ট করতেছে? যদি সাপোর্ট না করতো তাহলে তো পার্টিকেল বি নিচে পড়ে যেত, রাইট? বাট সাপোর্ট করতেছে কি? কে করতেছে? এই গ্রাউন্ডটা করতেছে। কিভাবে? একটা উপরে রিয়াকশন ফোর্স দিচ্ছে, and এই রিয়াকশন ফোর্সটা কি হবে? ইকুয়াল টু দ্য ওয়েট। ওয়েট ছিল হচ্ছে 0.2 জি, আর তাহলে রিয়াকশন ফোর্স হবে 0.2 জি। এটা এক্সামে কিভাবে লিখবা দেখাই, এই যে এমনি লিখবা, রিজলভিং ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন, reaction is equal to weight, therefore reaction is 0.2 জি। ঠিক আছে, এমনি লিখে নিবা। এরপর ফ্রিকশনটা বের করতে হবে। এটা কিভাবে বের করবো? আমরা কিন্তু জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। সো পার্টিকেল বি এর ওপর কি কি ফোর্স অ্যাক্ট করতেছে এক্স্যাক্টলি? পার্টিকেল বি কিন্তু এদিকে মুভ করতেছে 4.2 মিটার পার সেকেন্ড দিয়ে, এন্ড আস্তে আস্তে রেস্টে চলে আসছে। কেন রেস্টে আসছে? বিকজ অফ দ্য ফ্রিকশন। দ্য ফ্রিকশন ইজ দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অন পার্টিকেল বি, রাইট, ইন দ্য হরিজন্টাল ডিরেকশন। সামনে তো কোনো ফরওয়ার্ড থ্রাস্ট বা তেমন কিছু ফোর্স নাই, রাইট? দ্য অনলি ফোর্স দ্যাট ইজ হরাইজন্টাল অন দিস পার্টিকেল বি ইজ ইন দিস ডিরেকশন, উইচ ইজ দ্য ফ্রিকশন। এটাই হচ্ছে আমার এফ ম্যাক্স। এখন এই ফ্রিকশনটা আমরা কিন্তু ইজিলি বের করতে পারি। কিভাবে? আমরা জানি যে রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। সো কি কি ফোর্সেস অ্যাক্ট করতেছে ইন দ্য হরিজন্টাল ডিরেকশন, এন্ড দিস উইল বি রিজলভিং ইন দিস ডিরেকশন। রেজাল্টেন্ট ফোর্সটা কি? আমি কিন্তু এই ডিরেকশনটা পজিটিভ ধরে নিব, ঠিক আছে? এই ডিরেকশনটা পজিটিভ ধরে নিচ্ছি। অলওয়েজ যে সাইডে মুভ করতেছে ওই সাইডই পজিটিভ ধরা ভালো। তো এখানে দেখো মাইনাস এফ নিতে হবে, কারণ কি ফ্রিকশন ইজ ইন দি অপোজিট ডিরেকশন। সো মাইনাস এফ নিলাম। এফ ম্যাক্সও লিখতে পারো, শুধু এফ লিখলেও চলবে, বাট জাস্ট বি ক্লিয়ার যে আসলে এটা কি। আচ্ছা, আর তো কোনো ফোর্স নাই ইন দ্য হরিজন্টাল ডিরেকশন, দ্যাটস ইট। আর ম্যাসটা কি? ম্যাস হচ্ছে 0.2, এন্ড অ্যাক্সেলারেশন কি? অ্যাক্সেলারেশন ইজ এ। আচ্ছা, এখন এখানে দেখো সমস্যা হয়ে গেছে, কারণ এখানে দুইটা আননোন ভ্যারিয়েবল আছে, এখানে একটা এফ আছে, এখানে একটা অ্যাক্সেলারেশন আছে। সো আমার অন্য একটা ওয়ে বের করতে হবে টু ফাইন্ড আউট দিস অ্যাক্সেলারেশন। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে আমার ইনিশিয়াল ভেলোসিটি আছে এন্ড ফাইনাল ভেলোসিটি আছে, এন্ড হচ্ছে তোমার এদের মাঝখানে ডিস্টেন্সটা আছে। সো এস যদি 2 হয়, ইউ যদি 4.2 হয়, এন্ড ভি যদি 0 হয়, অ্যাক্সেলারেশন কি আমরা বের করতে পারবো না? অ্যাক্সেলারেশন ইজ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। বেসিক্যালি ওই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, ওই ফর্মুলাটাকে আমরা রিঅ্যারেঞ্জ করছি। সো ফাইনাল হচ্ছে 0 মাইনাস 4.2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 টাইমস 2। এটা দেখি কি আসে, মাইনাস 4.2 স্কোয়ার টাইমস 2 টাইমস 2। অ্যাক্সেলারেশন আসতেছে মাইনাস 4.41, এন্ড মাইনাসই তো আসবে কারণ আমরা জানি যে ডিসেলারেট করতেছে। সো অ্যাক্সেলারেশন ইজ মাইনাস 4.41 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো এখন কিন্তু আমি ইজিলি এফ ম্যাক্সটা বের করে ফেলতে পারবো। আমি দুই সাইড মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, সো দিস উইল বি মাইনাস 0.2 টাইমস অ্যাক্সেলারেশন ইজ মাইনাস 4.41। ইজি। তো এটা টাইম 0.2 করলে আসতেছে হচ্ছে মাইনাস, সরি মাইনাস না, 0.882 নিউটনস অফ ফোর্স। তো আমরা এই যে ফোর্স পেয়ে গেলাম। এখন আমরা কিন্তু ইজিলি মিউ বের করতে পারবো। মিউ কি হবে বলতো? মিউ ইজ এফ ম্যাক্স বাই আর। এফ ম্যাক্সটা হচ্ছে 0.882, আর রিয়াকশন ফোর্সটা হচ্ছে তোমার 0.2 টাইমস 9.8। ঠিক আছে, দেখি কত আছে, 0.45। ওকে, সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। আই হোপ এখানে কোনো প্রবলেম নেই। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। Okay, guys, next question. Next question আমাদেরকে বলছে particle P of mass 3 kilogram moves under the action of two forces, two constant forces. এটা and এটা find the resultant force. আমরা জানি resultant force অথবা resultant vector যখনই আমরা let's say এই জায়গায় গেলাম and then আমি এই জায়গায় গেলাম, আমার resultant displacement কি? এটা সেম ফর ফোর্সেস, সেম ফর ভেলোসিটি, এনিথিং। সো ভেক্টরস থাকলে আর কি এটা করা যায়, আমরা জাস্ট এই দুটো অ্যাড করে দিব। সো ফোর্স হবে হচ্ছে 6i প্লাস 2j প্লাস 3i মাইনাস 5j। এগুলো ইজি, এগুলো পারবা তোমরা সবাই। সো 9i মাইনাস কি বলে 3j। ডান। ফাইন্ড ইন ডিগ্রিজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এফ এন্ড জে। আচ্ছা,
এখানেও সামহাও তোমরা কেউ কেউ মার্ক লুজ করো, আই ডোন্ট নো ওয়াই। দেখো, অ্যাঙ্গেল বিটুইন এফ এন্ড জে, এফটা কই, এফটা আগে তুমি ড্র করে নিবা এস্টিমেট করে। আচ্ছা, লেটস সে দিস ইজ 9 এন্ড লেটস সে দিস ইজ 3। ওকে, এটা 3 এন্ড এটা 9। সো তুমি এই জায়গায় ফোর্স দিচ্ছ এই ডিরেকশনটাতে, এটা হচ্ছে তোমার ফোর্স। এন্ড অ্যাঙ্গেল কিসের সাথে বলছে? জে। এন্ড জে অ্যাক্সিস মানে কিন্তু এই পুরাটা না, জে মানে হচ্ছে যে ভেক্টরটা, এন্ড যে ভেক্টরটা ইজ ইন দিস ডিরেকশন, রাইট? সো এই অ্যাঙ্গেলটা আমার লাগবে। কেউ কেউ ভাবে যে অলওয়েজ স্মলেস্ট অ্যাঙ্গেল নিতে হয়, একটা জিনিস আছে না, সো স্মলেস্ট অ্যাঙ্গেলের কারণে এটা নিতে হবে, বাট এটা কিন্তু ভুল। কারণ এটা হচ্ছে আমার মাইনাস জে, এটা হচ্ছে আমার মাইনাস জে ডিরেকশন, এটা হচ্ছে পজিটিভ জে। ওকে, সো এই অ্যাঙ্গেলটা নেওয়া যাবে না। হোয়াট আই হ্যাভ টু টেক ইজ দিস থিটা। ওকে, এন্ড অলসো কেউ কেউ ভাবে এই অ্যাঙ্গেলটা কেন নেওয়া যাবে না, কারণ উই লাইক টেন টু গেট দ্য শর্টেস্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, শর্টেস্ট অ্যাঙ্গেলটা আমরা কি বলে প্রেফার করি। তো এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো? এখানে আমি আগেই দেখতেছি একটা 90 ডিগ্রি আছে, দ্যাটস গুড ফর আস। সো থিটা উইল বি ইকুয়াল টু 90 প্লাস দিস এক্সট্রা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কি হবে দেখো, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 3, সো এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে tan ইনভার্স 3/9। ওকে, সো এটা কত আসে দেখি, 90 প্লাস tan ইনভার্স 3/9। Also make sure you have your calculator on degree mode, so you get um 108.4 degrees. ওকে, ডান। এরপর বলছে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন গিভিং ইউ অ্যান্সার এ ভেক্টর। আচ্ছা, আমরা সবাই জানি রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু মাস টাইমস অ্যাক্সেলারেশন। সো অ্যাক্সেলারেশন হবে হচ্ছে 1/m টাইমস দ্য ফোর্স ভেক্টর। জাস্ট ভেক্টর ফর্মে চাইছে অ্যান্সারটা। সো ম্যাস কত, ম্যাস হচ্ছে 1/3, ফোর্স বের করছে একটু আগে উইচ ইজ 9i মাইনাস 3j, দেয়ারফর দিস উইল বি 3i মাইনাস j। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। আচ্ছা, এখন ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে দিচ্ছে, ফাইন্ড দ্য স্পিড অফ পি আফটার 2 সেকেন্ডস। আচ্ছা, এখানে স্পিড চাইছে, বাট আমার এখানে সব ভেক্টর ফর্মে আছে। স্পিড তো ভেক্টর না, স্পিড হচ্ছে জাস্ট a scalar quantity that only has a magnitude. So আমি জাস্ট এটা ইউজ করি v equals to u plus at। আমি আগে এই ফাইনাল স্পিডটা ভেক্টর ফর্মে বের করতে চাই। তো ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে -2i plus j প্লাস অ্যাক্সেলারেশন মাত্রই বের করলাম, এন্ড ওই অ্যাক্সেলারেশন টাইমস দ্য টাইম, সো 3i minus j টাইমস 2, টাইম হচ্ছে 2, so -2i plus j plus 6i minus 2j, this will give me 4i minus j. Okay, so আমার স্পিডটা কি, স্পিড হচ্ছে magnitude of the velocity vector, which is root over 4 squared plus 1 squared, which is 16 plus 1, that's root 17. And do not keep your answer in root 17 always। এই যে দেখো এখানে বলে দিচ্ছে find to 3 SF, মাঝে মাঝে কোশ্চেনে বলে না, but you have always have to give your answers in M1 to 2 and 3 SF, 2 or 3 SF। ঠিক আছে, root 17 is 4.12, আমি 4.12 দিয়ে দিলাম, ডান। আচ্ছা, এখানে ক্যালকুলেশন ঠিক আছে তো? ইয়েস, ঠিক আছে। ওকে, we're done with that. Let's move on to the next question. Vectors। আচ্ছা, this is interesting। এখানে বলছে two ships P and Q are traveling at night with constant velocities। আচ্ছা, two ships P and Q are traveling at night with constant velocities. At midnight, P is at the point with position vector 20i plus 10j। আচ্ছা, at midnight, midnight কি, midnight হচ্ছে তোমার 12 AM। 12 AM এ কই আছে? at the position vector 20 এ আছে। আমি এখানে একটা ডায়াগ্রাম ড্র করে নিব, ছোট্ট ডায়াগ্রাম ড্র করলে অলওয়েজ ভিজুয়ালাইজ করতে খুবই সহজ হয়ে যায়। ওকে, সো 20i plus 10j, সো এটা যদি 20 হয় তাহলে এটা আমি 10 বানাই দিই। সো এই জায়গায় হচ্ছে আমি আসি, সরি পি আছে এখানে, রাইট। আচ্ছা, এরপর বলছে at the same time Q is at the point with position vector 49 minus 6j, 49 let's say somewhere here, and then 6j হচ্ছে এই জায়গায়। সো শিপ কিউ হচ্ছে এখানে, ফাইন। এখন আমার বের করতে বলছে 3 hours later। সো 3 hours later P is at the point with position vector, তো আমি আর পি দিয়ে দেখাই। আর পি is at the position vector 29i plus 34j। ঠিক আছে,
অলওয়েজ যখন কোয়েশ্চেন পড়তে থাকবা তখন এইভাবে লিস্ট করতে থাকবা, না হলে যখন আবার কোয়েশ্চেন এই যে দেখবা কি বের করতে বলছে তখন আবার তোমার কোয়েশ্চেন বের করে আবার লিখতে হবে, সো দ্যাটস জাস্ট টাইম কনজিউমিং। এরপর বলছে দ্য শিপ কিউ ট্রাভেলস উইথ ভেলোসিটি 12 জি। আচ্ছা, তার মানে ভেলোসিটি হচ্ছে এদিকে, কিউ হচ্ছে এদিকে ট্রাভেল করতেছে, সো ভি কিউ ইজ কত 12 জি। Okay. At time t hours after midnight, the position vectors of P and Q are P and Q respectively. Find the velocity of P. আচ্ছা, velocity of P in terms of I and J. আচ্ছা, আমার কি কি দেওয়া আছে দেখো। R is equal to R naught plus VT। আচ্ছা, অনেকের এখানে কোয়েশ্চেন থাকে না, এটা আসলে কি? ওয়েল, এটা আমি একটু বুঝাই। তো এটা হচ্ছে তোমার ফাইনাল পজিশন ভেক্টর, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন ভেক্টর, এটা হচ্ছে দ্য এক্সট্রা ডিসপ্লেসমেন্ট। লেটস সে ইউ স্টার্ট অফ এট আ পয়েন্ট হিয়ার, এই পয়েন্টে স্টার্ট করলা, এন্ড লেটস সে তুমি ফাইনালি এই পয়েন্টে চলে আসলা। এখন এই দুইটা যে পজিশন ভেক্টর আছে, এই পজিশন ভেক্টরটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। এন্ড এই ফাইনালটা পাওয়ার জন্য তোমার কতটুকু ডিস্টেন্স মুভ করতে হয়েছে বা ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে সেটা হচ্ছে দিস ওয়ান, রাইট? এই এক্সট্রা ডিসপ্লেসমেন্টটাই হচ্ছে আমরা ভিটি দিয়ে দেখাচ্ছি। দিস ইজ অ্যাপ্লিকেবল ওয়েন দ্য ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট নাও থাকতে পারে, তোমাকে বলে দিতে পারে যে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে মুভ করতেছে, তাহলে এক্সট্রা ডিসপ্লেসমেন্টটা কি হবে? তখন কিন্তু আমরা জাস্ট সিম্পলি এস ইকুয়ালস টু ভিটি ইউজ করতে পারবো না তখন, কারণ এটা হচ্ছে অনলি ফর কনস্ট্যান্ট ভেলোসিটি। তখন হচ্ছে আমার ওই যে ইউটি প্লাস হাফ ইডি স্কোয়ার ইউজ করতে হবে, ঠিক আছে? বা এনি অফ দ্য ফর্মুলাস দ্যাট হ্যাজ the displacement and the acceleration বা constant acceleration যে ফর্মুলা গুলো আছে, আই থিঙ্ক s equals to u plus v by 2 times t, এটাও ইউজ করতে পারবা যদি তোমার u v গুলো থেকে থাকে, বাট ইউজুয়ালি ut plus half it স্কোয়ার ইউজ করতে হয়। বাট ডোন্ট জেনারেলাইজ এনিথিং, জাস্ট গো উইথ দ্য ম্যাথ, ম্যাথ যেটা আস্ক করবে ওটাই করবা, ঠিক আছে? এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি, সো দ্যাটস গুড ফর আস। তো ইনিশিয়াল পজিশন ভেক্টর অফ পি কত ছিল বলছে হচ্ছে 20i প্লাস 10j। সো 20i প্লাস 10j দিয়ে দিই এখানে, প্লাস কত ভেলোসিটিতে মুভ করতেছে, দ্যাটস হোয়াট আই হ্যাভ টু ফাইন্ড আউট। আচ্ছা, ভি টাইমস টাইম হচ্ছে 3 আওয়ার্স, আর এখানে সব আমরা আওয়ার্স দিয়ে রাখতেছি, সো এটা হয়ে যাবে 3v। আচ্ছা, আর কিন্তু আমাদের জানা আছে দ্য ফাইনাল পজিশন ভেক্টর 3 আওয়ার্স পর কই চলে আসছে পি, 29i প্লাস 34j তে, সো 29i প্লাস 34j তে। এখন আমি যে এটা একটু বি কে সাবজেক্ট বানাই এখানে, সো কত হবে দেখো, 9i প্লাস 24j is equal to 3v, so v is equal to 3i plus 8j। এটা হচ্ছে আমার velocity of t in terms of i and j। এরপর বলছে expressions for p and q। expressions for p and q আমরা বের করতে জানি, আমরা বেসিক্যালি এটা ইউজ করব, বাট এখানে ফাইনাল পজিশন ভেক্টরটা will be p, which is after t seconds later আর কি। তো p is equal to the initial position vector, কোত্থেকে স্টার্ট করতেছে এরা? স্টার্ট করতেছে হচ্ছে 20i প্লাস 10j। কিপ ইন মাইন্ড যে 29i প্লাস 34j হচ্ছে 3 আওয়ার্স পর, বাট আমার লাগবে ইন টার্মস অফ টি, মিনিং টিটা আসলে কি, টি হচ্ছে টাইম আফটার দ্য মিডনাইট। সো মিডনাইট যখন ছিল মানে 12টা বাজে কই ছিল, ওইটা আমার ইউজ করতে হবে অ্যাজ দ্য ইনিশিয়াল পজিশন ভেক্টর ফর টি, সো উইচ ইজ 20i প্লাস 10j। সো 20i প্লাস 10j plus the velocity times time, so 3ti plus 8tj। all right, এরপর অলওয়েজ কি করবা, এগুলাতে আই টার্মস গুলা কালেক্ট করবা। ইয়েস, সামটাইমস মার্ক স্কিমে ওরা এইভাবে অ্যান্সারটা দিয়ে দেয়, বাট ইটস জাস্ট ইট জাস্ট ডাজন্ট লুক নাইস, ঠিক আছে? তো আই আই কি বলে কম্পোনেন্টস গুলা গ্রুপ করে ফেলি, 20 প্লাস 3t টাইমস আই প্লাস 10 প্লাস 8t টাইমস জে। অলরাইট, টি এরটা পেয়ে গেলাম, এখন কিউ এরটা লাগবে। সো এটা ছিল পার্ট এ, এটা হচ্ছে পার্ট বি, এটাও পার্ট এ ছিল। আচ্ছা, কিউটা কেমনে বের করবো? কিউ এর ইনিশিয়াল পজিশন ভেক্টর ইজ 14i minus 6j, so 14i minus 6j প্লাস ভেলোসিটি কত, ভেলোসিটি অফ কিউ ইজ 12 tj। ওকে, সো 14i প্লাস 12t minus 6j, যে টার্মস গুলো গ্রুপ করে ফেললাম। দ্যাটস ইট, দ্যাটস মাই পি এন্ড কিউ। At time t hours after midnight, the distance between P and Q is d kilometers. By finding an expression for PQ, show that d square is এত। আচ্ছা, PQ এর এক্সপ্রেশনটা এক্স্যাক্টলি কি? Let's say at some point P is uh,
P is here and Q is here. So এটা যদি P হয় and এটা যদি Q হয়, PQ ভেক্টরটা কি? PQ ভেক্টরটা হচ্ছে this one, right? এটা হচ্ছে আমার বের করতে হবে। বাট আমার কিন্তু এদের পজিশন ভেক্টর গুলো জানা আছে t hours later। সেটা হচ্ছে একটা হচ্ছে P which is basically OP মানে অরিজিন। এই ওরা কিন্তু বলে দিচ্ছে যে position vectors of P and Q are P and Q respectively, and এই position vector গুলো কিন্তু relative to the origin. That means P is actually this vector OP. This is my vector OP and Q হচ্ছে this OQ. ওকে, সো এই ভেক্টরটা বের করার জন্য আমার কি করতে হবে দেখো, পার্ট সিটা এখানে করি। আমার লাগবে হচ্ছে PQ। সো PQ তে যাওয়ার জন্য আই ক্যান ইজিলি গো ফ্রম P টু O and then O to Q। এভাবে কিন্তু আমরা ভেক্টর সলভ করি। সো PO প্লাস OQ। আচ্ছা, তো PO কি? PO ইজ বেসিক্যালি দি অপোজিট অফ OP। তার মানে কি, সাইনটা জাস্ট চেঞ্জ করে দিব, এটার সাথে মাইনাস দিয়ে দিব। সো এখানে মাইনাস দিলে এটা কি হবে? -20 মাইনাস 3ti and then plus -10 minus 8tj. And OQ কি? OQ is just this Q, which is 14i plus 12t minus 6j. আচ্ছা, তো এখন আই টার্মস গুলো আবার গ্রুপ করবো। সো 14 মাইনাস 20 করলে কত আসে? -6 minus 3ti। আর কি আছে এখানে? 12t minus 80 করলে আসে হচ্ছে 40 and then -10 minus 6 which is -16j. Let me make sure I'm correct. 12t minus 6, হ্যাঁ ঠিক আছে সব। তো এখন আমার কি করতে, ও শে, ও না ঠিক আছে ঠিক আছে, নেভার মাইন্ড। সো পি কিউ আমার কিন্তু বের হয়ে গেল। এখন আমাকে বলছে শো দ্যাট, আচ্ছা এই ফার্স্ট পার্টটা কিন্তু আমার ডান, ফাইন্ডিং এন এক্সপ্রেশন ফর পি কিউ এক্সপ্রেশন পাইছি। এখন আমার শো করতে হবে ডি স্কোয়ার ইজ দিস। এন্ড ডিটা কি এক্স্যাক্টলি? ডি হচ্ছে এদের মাঝখানে ডিস্টেন্সটা। দিস ইজ নট আ ভেক্টর, দিস ইজ জাস্ট দ্য ডিস্টেন্স বিটুইন পি এন্ড কিউ। সো এটা যদি পি কিউ ভেক্টরটা হয়, এদের মাঝখানে ডিস্টেন্সটা কি? ডিস্টেন্স হচ্ছে ম্যাগনিটিউড অফ পি কিউ, রাইট? এন্ড ম্যাগনিটিউডটা আমরা কিভাবে বের করি? স্কোয়ার রুট অফ component of I whole squared plus component of j whole squared. Therefore, magnitude of PQ is going to be equal to root -6 minus 3t whole squared plus 4t minus 16 whole squared. আচ্ছা, তো এখন আমি দুই সাইড, আচ্ছা and আমরা জানি যে মডুলাস অফ পি কিউ মানে পি আর কিউ এর মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে ডি দিয়ে দেখাচ্ছি। সো আমি এখানে ডি নিয়ে আসি and দেন আমি দুই সাইড স্কোয়ার যদি করে দিই তাহলে এ স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে। সো বেসিক্যালি আমি এটা করতেছি স্কোয়ার, তখন আর কি যে এ রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়। সো আমার সাকসেস হচ্ছে ডি স্কোয়ার ইকুয়াল টু, এখন আমার এই জিনিসটাকে এক্সপ্যান্ড করতে হবে। আচ্ছা, আগে আমি 14 মাইনাস 16 এক্সপ্যান্ড করি, তাহলে কি আসতেছে দেখো, 16t স্কোয়ার্ড মাইনাস 2 টাইমস 4 টাইমস 16। আশা করি এগুলো তুমি পারো কিভাবে এক্সপ্যান্ড করতে হয়। -128t প্লাস 16 টাইমস 16 256 প্লাস, আচ্ছা এখন দেখো -6 মাইনাস 3t হোল স্কোয়ার। এখন এই মাইনাস দেখে মাঝে মাঝে ভয় লাগতে পারে। তো আমি কি করব, যখন এই যে দুই সাইডে মাইনাস থাকে, দুইটা টার্মের সাথে মাইনাস থাকে, তখন আমি কি করি, আমি মাইনাসটাকে কমন নিয়ে নিই। 6 + 3t এভাবে কমন নিয়ে এন্ড দেন আমি স্কোয়ারটা ডিস্ট্রিবিউট করে দিই। সো এখানে একটা আসলে ইনভিজিবল ওয়ান আছে। সো -1 হোল স্কোয়ার আসলে কি হয়, +1। এন্ড দেন তোমার থাকে হচ্ছে 6 + 3t স্কোয়ার। So এখান থেকে basically you can say that -6 minus 3t whole square is equal to 6 plus 3t plus whole, sorry, 6 plus 3t whole squared. So that's more easier to calculate or evaluate. So 6 times 6 হচ্ছে তোমার 36 plus 2 3 0 6 6 6 0 is also 36. So 36t plus 9t squared. Okay, হয়ে গেল। And then d squared is equal to, এখন আমি সবগুলো অ্যাড করে দিব। 16 plus 9 হচ্ছে 25, and then -128 plus 36 gives you -92t আর হচ্ছে 256 plus 36 which is 292। ঠিক আছে, দেখি মিলছে নাকি? ইয়াস, মিলছে।
এরপর বলছে weather conditions are such that an observer on P can only see the lights on Q when the distance between P and Q is 15 kilometers or less. So the distance, which is D, must be less than or equal to 15 kilometers. As a given that when T is 1, the lights on Q move into sight of the observer. যখনই T equals to 1, তখনই হচ্ছে বেসিক্যালি ওদের মাঝখানে ডিস্টেন্স ইজ 15 কিলোমিটার। ঠিক আছে, কারণ বলছে দ্য লাইটস অন কিউ মুভ ইনটু সাইট অফ দি অবজার্ভার, মানে শুরুতে ছিল না, এন্ড দেন যখনই টি ইকুয়ালস টু 1 হয়ে গেছে, 1 আওয়ার হওয়ার পরেই তার সাথে সাথে আর কি বেসিক্যালি লাইটস গুলা দেখতে পাচ্ছে। তো ওই টাইমটাতে পি অ্যান্ড কিউ এর মাঝখানে ডিস্টেন্সটা ইজ ইকুয়াল টু 15। সো দ্যাটস এ গুড ইনফরমেশন। টি ইকুয়ালস টু 1 যখন হয়, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 15 কিলোমিটার। অলরাইট, এরপর আমাদেরকে বলছে ফাইন্ড দ্য টাইম টু দ্য নিয়ারেস্ট মিনিট এট হুইচ দ্য লাইটস অন কিউ মুভ আউট অফ দ্য সাইট। আচ্ছা, সো এখানে আমি একটু ভিজুয়ালাইজ করার জন্য আমি একটা জিনিস দেখাই। লেটস সে um um কেমনে বোঝানো যায় দেখি। লেটস সে কিউ হচ্ছে এখানে, পি হচ্ছে এখানে, না, কিউ হচ্ছে এখানে, এন্ড পি কিউ এর মাঝখানে দ্য ডিস্টেন্স মাস্ট বি 15 কিলোমিটার। সো লেটস সে একটা লোকাস ড্র করি আমি। ঠিক আছে, এটা আমি ড্র করলাম। ওয়েট, দ্যাটস নট আ সার্কেল। ঠিক আছে, এন্ড দিস রেডিয়াস ইজ 15 কিলোমিটার। ঠিক আছে, তো যখনই বলে মুভ ইনটু সাইট, তখন পি জাস্ট গোজ ইনটু দিস এরিয়া আর কি। দিস ইজ দি লাইক সর্ট অফ দ্য রিজিয়ন যেখানে হচ্ছে তোমার পি অ্যান্ড কিউ এর মাঝখানে ডিস্টেন্স ইজ 15 কিলোমিটার। সো পি লেটস এইদিকে ট্রাভেল করতেছে, সো পি যখন এই জায়গায় আসে, তখন হচ্ছে ওদের মাঝখানে ডিস্টেন্স ইজ 15 কিলোমিটার। দ্যাটস ওয়েন পি মুভস ইনটু সাইট অফ কিউ আর কি। তো যখন এখানে আসে তখন হচ্ছে ডিস্টেন্স 15 কিলোমিটার, we have already established that, and then p keeps moving here in this direction, and q ও কিন্তু মুভ করতেছে আসলে, বাট আমি জাস্ট একটা সিনারিও দেখাচ্ছি এক্স্যাক্টলি কি হচ্ছে। সো পি মুভ করতেছে করতেছে, এখন যখন এখানে আসে তখন কিন্তু 15 কিলোমিটার অর লেস ডিস্টেন্স ওদের মাঝখানে, সো তখন ওর লাইটস দেখতে পাচ্ছে। বাট যখনই এই জায়গায় চলে আসে, at this time exactly p moves out of sight। সো এইখানে আমার জিনিসটা বের করতে হবে, টাইমটা, আই থিঙ্ক, এখানে আমার টাইমটা বের করতে হবে। দেখি কি করা যায়। সো t equals to 1, d equals to 15। So, কি করা যায়? At which the lights you move out of sight। আচ্ছা, so আমি যদি um, করতে পারি, আচ্ছা t equals to 1 এ pq ভেক্টরটা কি বের করব? At which the lights on q move out of sight of the observer। আচ্ছা, যখনই আউট অফ সাইট মুভ করবে, তখন কিন্তু ওদের মাঝখানে ডিস্টেন্স 15 হবে, রাইট? সো আমি যদি এখানে 15 বসাই দিই, 15 squared equal to 25t squared, and then যদি আমি এটা সলভ করি, then I am supposed to get two values of time। দেখি এগুলা কি আসে, ঠিক আছে, পরে দেখি। তো এটা একটু রিঅ্যারেঞ্জ করি। 25t squared minus 92t and 292 minus 15 squared is plus 67। ঠিক আছে, এরপর এটা ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাই দিবা। ক্যালকুলেটরে বসালে আসতেছে হচ্ছে, আচ্ছা ক্যালকুলেটারে যখন আমি দিয়েছি, আমি দুইটা ভ্যালু পাইছি, একটা হচ্ছে 67/25, একটা হচ্ছে 1। সো আমি কি করব, অলওয়েজ 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 মেকানিক্সে তুমি এগুলাকে আগে ফ্যাক্টর হিসেবে লিখবা। সো আমার যেহেতু 67/25 দিয়েছে, আমি কি করব, আগে আমি অ্যান্সারে 25t মাইনাস মাইনাস 67 লিখে নিব, এন্ড দেন আরেকটা ফ্যাক্টর হচ্ছে t-1। ঠিক আছে, এমনি আগে লিখে নিব, এন্ড দেন আমি ফাইনালি অ্যান্সারটা লিখবো, t ইকুয়ালস টু 67/25 আর t ইজ ইকুয়াল টু 1। এন্ড গাইস, খেয়াল করে দেখো এখানে কিন্তু t ইকুয়ালস টু 1 আসছে, and ওরা কিন্তু আমাদেরকে বলেই দিছে যে t ইকুয়ালস টু 1 এ
ওদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার, এন্ড ওরা বলে দিছে যে টি যখন 1 ছিল তখন লাইটস জাস্ট মুভ ইন টু দ্য সাইড। তো তখন হচ্ছে এই জায়গায় অ্যারাইভ করছে, বাট টি কত 67/25 যে পেলাম সেটা হচ্ছে দ্য টাইম ওয়েন পি জাস্ট মুভস আউট অফ সাইট, মানে এই জায়গাটায় টাইমটা আর কি। সো এখন আমাকে এটাকে কনভার্ট করতে হবে টু দ্য নিয়ারেস্ট মিনিট। আচ্ছা, ফাইন টু দ্য নিয়ারেস্ট মিনিট। তো এটা কিন্তু আসলে আওয়ারে দেওয়া আছে, এটা যদি আমি একটু ডেসিমেল বের করতে চাই, 67/25 সেটা হচ্ছে 2.68 আওয়ার্স। টি হচ্ছে 2.68 আওয়ার্স আফটার মিড নাইট। ঠিক আছে, আফটার মিড নাইট। তো 2 আওয়ার্স পর কত হবে? মিড নাইট হচ্ছে 12টা। সো 2 আওয়ার্স পর 2টা বাজবে। সো 2 AM আমরা জানি। আচ্ছা, এরপর আমার এক্সট্রা 0.68 আওয়ার্স চলে গেছে। এখন আমি একটা ইজি কনভার্সনের ওয়ে বলি। দেখো কি করবো, অলওয়েজ আগে এমনি নোট ডাউন করে নিবা। আমার 0.68 আওয়ার থেকে মিনিটে যাইতে হবে। সো আমি কি জানি, 1 আওয়ার ইজ 60 মিনিট, দেয়ারফর 0.68 আওয়ার্স কত হবে? 60 / 1 টাইমস 0.68। ওকে, এটা হচ্ছে আমার মিনিটে কনভার্ট হয়ে গেল। আসতে হচ্ছে 40.8 মিনিটস। 40.8 মিনিটস যেহেতু আসছে না, ওরা বলছে ফাইন টু দ্য নিয়ারেস্ট মিনিট, আই এম জাস্ট গোইং টু রাইট 40.8 অ্যাজ 41। ঠিক আছে, সো দ্য টাইম ইজ 2:41, সামনে একটা জিরো দিয়ে দিই, AM, অথবা আফটার মিডনাইট। আফটার মিডনাইটও লিখতে পারো। ওকে, দ্যাট ইজ মাই অ্যান্সার। Let's move on to the next question. And this, ladies and gentlemen, this is from the May 24 paper, মানে যেটা আমি এক্সাম দিয়েছি আর কি। তুমি যদি এটার ডিফারেন্ট সলিউশন দেখতে চাও, আম, আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি। দিস ইজ জাস্ট গোয়িং টু বি রাইট হিয়ার, আই থিঙ্ক এই জায়গায় আই চিহ্ন আসবে, ওখানে ক্লিক করে দেখতে পারো। ওইখানে আমি পুরো পেপারটা সলভ করছি। সো দেখতে পারো আর কি। বাট এখন আমি আবার সলভ করে দেখাই। দিস ইজ কোয়াইট আ ট্রিকি কোয়েশ্চেন। ওরা একটু ঘুরায় পেঁচাই দিছে, আমি দেখাচ্ছি কোন জায়গায়। সো আগে কোয়েশ্চেনটা পড়ি। টু স্পিড বোটস A and B ইচ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। আচ্ছা, ফাইন। ভেলোসিটি অফ A is 40 ডিউ ইস্ট। আচ্ছা, ইস্ট কোন দিকে? ইস্ট হচ্ছে horizontally to the right, so velocity of A is 40 I. Okay, fine. Velocity of B on a bearing of angle alpha. আচ্ছা, এই জিনিসটা দেখে অনেকেই ভয় পাইতে পারে, but this is so simple, guys. খেয়াল করে দেখো, let's say this is a point and আমার velocity বলছে হচ্ছে, দাঁড়ান আমি একটা গ্রাফে কিনি, ছোট্ট একটা গ্রাফ। আমাকে বলছে this velocity is on a bearing of angle, an angle that is between 0 and 90, where tan alpha is 4/3. আচ্ছা, তো বেয়ারিং মানে কি? বেয়ারিং মানে হচ্ছে অলওয়েজ নর্থ থেকে কাউন্টার ক্লকওয়াইজ গেলে যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়। সো আমি এইভাবে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ঠিক এই পয়েন্টে হচ্ছে আমার বেয়ারিংটা। ভেলোসিটি ইজ বেসিক্যালি ইন দিস ডিরেকশন। আচ্ছা, সো এটা হচ্ছে আমার অ্যালফা, এন্ড ওরা আমাদেরকে বলে দিচ্ছে যে tan alpha is 4/3, মিনিং এখানে যে রেশিওটা হবে, দেখো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা অ্যালফা। সো tan alpha কি? অপোজিট বাই adjacent. So angle alpha opposite হচ্ছে এটা, which is going to be 4, and কি বলে, this is going to be 3, এটা হচ্ছে adjacent. So this we got from tan alpha equal to 4/3। ঠিক আছে, এটা হচ্ছে আমার বেয়ারিং এর আলফাটা। আচ্ছা, এখন I need the velocity of B in terms of ing। দেখো ফার্স্ট কোয়েশ্চেনই হচ্ছে এটা, velocity of B। সো সেটা কিভাবে বের করতে পারি? ইন টার্মস অফ ing মানে হচ্ছে I need the components, right? আই নিড দ্য কম্পোনেন্টস। সো একটা হচ্ছে এই ডিরেকশনে আর একটা হচ্ছে এই ডিরেকশনে, এই দুইটা কম্পোনেন্টস আমার লাগবে, এন্ড দেন আমি ওগুলো INJ হিসেবে দিয়ে দিব। তো আমার কম্পোনেন্টস গুলো এক্স্যাক্টলি কি হবে দেখো, আমি জাস্ট এভাবে লিখবো, VB ইজ ইকুয়াল টু I প্লাস জে। এখানে আমি কম্পোনেন্টস গুলো দিব। কম্পোনেন্টস গুলো কি হবে এক্স্যাক্টলি দেখো। তো আম, তুমি জানো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, অ্যান্ড √3² প্লাস 4² করলে দেখবে যে এটা 5 আসতেছে। এটা একটা কমন ট্রায়াঙ্গেল, 3 4 5 রাইট ট্রায়াঙ্গেল।
তো এখন তোমার এই আই কম্পোনেন্টস এন্ড জে কম্পোনেন্টস লাগবে। আই কম্পোনেন্টটা হচ্ছে দিস ওয়ান, রাইট? এখন এই কম্পোনেন্টটা এক্স্যাক্টলি কেমনে বের করবো দেখো। এটা যদি 5 হয়, রাইট, এটা যদি 5 হয়, তাইলে এটা কি হবে? এটা হবে হচ্ছে 5 সাইন আলফা, ঠিক আছে? অথবা তুমি এইভাবেও দেখতে পারো জিনিসটা। সাইন আলফা তুমি বের করে নিতে পারো আগে। সাইন আলফা কি হবে? অপোজিট বাই হাইপোটেনাস, which is 4/5, ঠিক আছে? and cos alpha is adjacent by hypotenuse, which is 3/5. ওকে, এখন what you can do is, তুমি জানো যে এটা হচ্ছে 5, তার মানে this length must be equal to 5 sin alpha. So 5 sin alpha, and this vertical thing, the j component, will be 5 cos alpha. Okay, 5 cos alpha. All right, and also ওরা বলে দিছে velocity is 20 km/h, মানে এই ডিরেকশনে যাচ্ছে, this is 20 km/h. তো একটা জিনিস দেখাইতে হবে, এটা পরে দেখাচ্ছি। তো এটা করলাম, রাইট? এন্ড এটাকে আমি জাস্ট ডিরেকশন ভেক্টর হিসেবে দেখাবো, ঠিক আছে? আর এক্সপ্লেন ওয়াই লেটার। ডিরেকশন ভেক্টর 5 sin alpha হচ্ছে 5 times 4/5, which is 4i plus 5 times cos alpha, which is 3j. All right, but this is just the direction vector, কেন দেখাই। ওরা বলে দিচ্ছে স্পিড হচ্ছে 20। তুমি খেয়াল করে দেখো, এটা যদি ভেলোসিটি ভেক্টর হইতো, তুমি যদি এটার রুট করতা 3² + 4², তুমি কি 5 পাইতা না? বাট 5 তো ভেলোসিটি না, 5 is not the speed of b. Speed is 20. This is 4 times this. So আমি কি করব, এই ডিরেকশন ভেক্টরটার সাথে একটা কনস্ট্যান্ট দিয়ে দিব। দেখো, the velocity of b is going to be some constant multiplied by the direction vector. এই কনস্ট্যান্টটা আমরা এখন বের করতে চাই। সেটা কিভাবে বের করবো দেখো। আম, আমি যদি দুই সাইডের ম্যাগনিটিউড নিই, ম্যাগনিটিউড নিলে কি আসবে? আমরা জানি যে ম্যাগনিটিউড হ্যাজ টু বি 20, সো 20 দিয়ে দিই। এন্ড এটা এই সাইডে রুট করতে হবে, রাইট? সো এই রুটটা বেসিক্যালি আমি এই সাইডে নিয়ে আসবো, সো 20 স্কোয়ার হয়ে যায়। এন্ড দেন আমার থাকতেছে হচ্ছে 4a হোল স্কোয়ার, which is 16a squared, plus 3a হোল স্কোয়ার is 9a squared. So 16 plus 9 হচ্ছে 25, and 20 squared হচ্ছে 400, so 400 divided by 25, and then root করলে আসতেছে হচ্ছে 4, ঠিক আছে? সো আমার এই জিনিসটা করাও লাগতো না। তুমি, এন্ড যেহেতু এটা 2 মার্কস, আই ডোন্ট থিঙ্ক এত কিছু দেখানো লাগবে। ইউ জাস্ট নো যে দিস উইল বি 4 টাইমস, ঠিক আছে? এটা যদি 5 হয়, আই নিড 4 times 5 টু গেট 20। ওকে, সো এর ভ্যালু পেয়ে গেলাম। দেয়ারফর ভিবি হচ্ছে, এটা যদি আমি এখানে বসাই দিই, আই উইল গেট 4 4s are 16i প্লাস 3 4s are 12j। এখন তুমি খেয়াল করে দেখো, তুমি যদি tan আলফা বের করতে চাও, tan আলফা কি হবে? 16/12, 16/12 হচ্ছে 4/3। অলরাইট, ভেলোসিটি অফ বি পেয়ে গেলাম। এখন আই নিড, আচ্ছা, নেক্সট পার্টে দেখি কি বলছে। পজিশন ভেক্টর অফ এ ইজ 20j। আচ্ছা, ইনিশিয়াল পজিশন ভেক্টর অফ এ ইজ 20j। সো আর এ হচ্ছে 20j তে আছে, and then position vector of b is 10i plus 5j, 10i plus 5j. This is at noon, মানে at 12 p.m. Okay, and এটা হচ্ছে 10i plus 5j. At time t hours after noon, the position vector of a is r. So a এর জন্য হচ্ছে r, where r is 20j plus 40ti. এখানে ভাই এক্সামে যেই স্ট্রেসে থাকবা তোমরা, which I don't think you should be, এখানে দেখো এটা আসলে 20j plus 40ti। আমি এক্সাম হল থেকে বের হয়ে অনেক অনেক অনেকজনকেই দেখছি যারা এটাকে ভাবছে 20i, এন্ড দেন এটাকে ভাবছে 40tj, ঠিক আছে? সো আই এম জাস্ট সেইং যে ভালো করে কোয়েশ্চেন করবা। এভাবে কিন্তু ওরা অনেক ট্রিকি বানায় ফেলছে জিনিসটাকে। লাইক in any small রিজনের কারণেই কিন্তু anyone could have thought যে this is 20i plus 40tj, লাইক হইতেই পারে এক্সামে ভাই। সো this is something I caught on in the exam.
সো আই গেস আই এম লাকি, আই ওয়াজ অ্যাটেন্টিভ এনাফ। তো আমি কি করছি, আমি হচ্ছে আই কম্পোনেন্টসটা আগে লিখছি, 40 ti প্লাস 20j লিখছি। And এটা লিখলে অলওয়েজ একটা পিস অফ মাইন্ড পাই, আমি অলওয়েজ আই কম্পোনেন্টটা আগে লিখতে চাই। ঠিক আছে, এন্ড দ্যাটস হোয়াট ইউ শুড ডু এজ ওয়েল, দ্যাটস জাস্ট সিম্পলার। এন্ড বলছে যে পজিশন ভেক্টর অফ বি ইজ এস, আচ্ছা ওটা আমাদের জানা নাই। এখন বলছে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর এস, ওরা অলরেডি এক্সপ্রেশন অফ এ বের করে ফেলছে, এন্ড আমার জাস্ট এস অথবা পার্টিকেল বি, পজিশন ভেক্টর অফ বি, ওটা বের করতে হবে। এটা কিভাবে বের করবো, আমরা জানি ইনিশিয়াল হচ্ছে 10i প্লাস 5j, একটু আগে শিখাইলাম আর ইজ আর নট প্লাস দ্য এক্সট্রা ডিসপ্লেসমেন্ট উইচ ইজ ভিটি when the velocity is constant, এখানে যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটি উইল জাস্ট ইউজ ভিটি, এন্ড ভি হচ্ছে আমি মাত্র বের করলাম 16i প্লাস 12j, সো 16ti প্লাস 12tj, একবারে টিটা মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, এরপর আমি কি করবো, আই কম্পোনেন্টস গুলো কালেক্ট করবো। সো 10 প্লাস 16t টাইমস i প্লাস 5 প্লাস 12tj। ওকে, এস এর ইয়া পেয়ে গেলাম, ইজি 2 মার্কস। এরপর বলছে শো দ্যাট অ্যাট টাইম টি আওয়ার্স আফটারনুন এ বি হচ্ছে 10 মাইনাস 24t অ্যান্ড দেন 12t মাইনাস 15। আচ্ছা, একটু আগে কিন্তু আমি শিখাইলাম যে পি কিউ ভেক্টরটা আসলে কি ছিল, এখন আমার জাস্ট এ বি ভেক্টরটা লাগবে, রাইট? সো এ বি ভেক্টরটা কি হবে, এ বি ভেক্টরটা উইল বি এ ও প্লাস ও বি, which is basically মাইনাস আর প্লাস ও বিটা কত, ও বি হচ্ছে জাস্ট এস। আচ্ছা, মাইনাস আর হচ্ছে বেসিক্যালি মাইনাস 40ti মাইনাস 20j প্লাস এস হচ্ছে 10 প্লাস 16ti প্লাস 5 প্লাস 12tj। অলরাইট, তো এখন আমি আই টার্মস গুলো আবার কালেক্ট করবো। সো আই উইল হ্যাভ 10 মাইনাস মাইনাস 40 প্লাস 16 হচ্ছে মাইনাস 24, so minus 24t, that is I, and then we have plus 12t, 5 minus 20 হচ্ছে minus 15j। অলরাইট, পেয়ে গেলাম এবি, এন্ড দেখো ম্যাচ করতেছে। এরপর বলছে শো দ্যাট দ্য বোথস উইল নেভার কোলাইড। আচ্ছা, এখন ফর দেম টু কোলাইড, কোলিশন আসলে মানে কি, যখন ওরা কোলাইড করে পুরা ম্যাপে দে আর এট দ্য সেম পজিশন ভেক্টর, রাইট? সো আর মাস্ট বি ইকুয়াল টু এস, এই দুটো পজিশন ভেক্টর মাস্ট বি ইকুয়াল। সো আর ইকুয়ালস টু এস এইভাবেও করতে পারি, অথবা আই ক্যান সে দ্যাট ওয়েন দে কোলাইড, ওদের মাঝখানে কিন্তু ডিস্টেন্স জিরো হওয়ার কথা, রাইট? দেয়ার এট দ্য সেম পয়েন্ট এট দ্য সেম টাইম, সো ওদের মাঝখানে ডিস্টেন্স ইজ অবভিয়াসলি জিরো। সো আমি চাইলে এটাও করতে পারি, ডিস্টেন্স আর কি বের করে ইয়াটা করতে পারি, বাট ওটা আসলে আই ডোন্ট থিঙ্ক করা দরকার আছে। আমি জাস্ট এই দুটো ইকুয়াল করে দিতে পারি। সো 40ti প্লাস 20j মাস্ট বি ইকুয়াল টু 10 প্লাস 16ti প্লাস 5 প্লাস 12tj। তো এখানে কি করবা দেখো, if one vector is equal to another vector, their I components must always be equal, তাই না? So I can say that 40t must be equal to 10 plus 16t. This is where I'm comparing the I components, and now I'll be comparing the J components. So 20 must be equal to 5 plus 12t. এখন দুইটা সলভ করে দেখবো আমার সেম টাইমের ভ্যালু আসতেছে নাকি। সো দেখি এখানে কত আসে, 40 মাইনাস 16 হচ্ছে 24, so t হচ্ছে এখানে 10/24, which is basically 5/12। ঠিক আছে, আর এখানে t হচ্ছে 20 মাইনাস 5 ডিভাইড বাই 12, এখানে টাইম আসতেছে 5/4। খেয়াল করে দেখো, as the time when they are at the same point অথবা same position vector, at the times when they're at the same position vector, sorry time হবে, at the same position vector are not equal, the time, আচ্ছা times হবে, yes, never mind, times are not equal, they never collide। ঠিক আছে, দিস ইজ ওয়ান ওয়ে। তোমাকে এই জিনিসটা একটু আরেকটু ডিপলি বুঝাই। এটা হচ্ছে 5/12, এটা হচ্ছে 5/4, এটা হচ্ছে ছোট। সো ফার্স্ট টাইম what this means is যে
এই পজিশন ভেক্টরটাতে যখন টাইম ইজ 5/12, তখন ইদার আর অথবা এস এই একটা পজিশন ভেক্টরে আসে, অ্যান্ড টাইম যখন 5/4 তখন আরেকটা আম, কি বলে পার্টিকেল এগুলো নাকি বোট, স্পিড বোটস, সরি স্পিড বোটস, একবার হচ্ছে 5/12 ওই পয়েন্টে আসে, আর আরেকবার হচ্ছে 5/4-এ। বাট যদি এই টাইম গুলা সেম হইতো তখন কি বুঝতাম, তখন বুঝতাম হচ্ছে যে ওই সেম টাইমেই দুইটা স্পিড বোট ওই পজিশন ভেক্টরে আসছে। বাট ওটা যেহেতু আসে নাই, দেয়ারফর দে নেভার কোলাইড। এটা করার একটা ডিফারেন্ট ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি এখানে ডিস্টেন্স বের করবা। সো এরপর ডিস্টেন্স ইকুয়াল টু 0 দিবা। এরপর কি করবা, এরপর হচ্ছে তুমি লেটস সে ডিস্টেন্স একটা এক্সপ্রেশন পাইলা। ঠিক আছে, ডিস্টেন্স একটা এক্সপ্রেশন পাবা, সেটা হচ্ছে কোয়াড্রাটিক থাকবে, একটা কোয়াড্রাটিক ইকুয়েশন পাবা। এখন কোয়াড্রাটিক ইকুয়েশন পেয়ে যে ডি ইকুয়ালস টু 0 দিয়ে দিবা, সো দ্যাট কোয়াড্রাটিক ইকুয়েশন ইকুয়াল টু 0 দিবা, এন্ড দেন ওই ইকুয়েশনটা সলভ করে দেখবা যে ইমাজিনারি ভ্যালু আসতেছে, তোমার কোনো রিয়েল ভ্যালু আসতেছে না। ক্যালকুলেটরে দিয়ে দেখবা সামথিং ইন টার্মস অফ আই চলে আসবে, ইমাজিনারি নাম্বার চলে আসবে। সো তখন তুমি বলতে পারো যে দেয়ারফর দে নেভার কোলাইড। অথবা তুমি কি করতে পারো, তুমি b² - 4ac করবা, b² - 4ac করে দেখবা যে তুমি <<0 পাচ্ছ। তখন তুমি বলতে পারো দেয়ারফর দ্য রুটস আর unreal, therefore they never meet at the same position vector। ঠিক আছে, therefore they never collide আর কি। তো এটা দেখার জন্য তুমি আমার ওই ভিডিওটা দেখতে পারো, ওখানে আরো ভালো করে বুঝাইছে, আই থিঙ্ক ওখানে আমি এটা করছিও। সো দেখতে পারো। অ্যান্ড অলসো আমার কোয়েশ্চেন পেপারটা, বেসিক্যালি আমার স্ক্রিপ্টটা, আই হ্যাভ পুট ডাউন আ লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, সো তুমি দেখতে পারো আমার পেপারে আমি কিভাবে করছি। ওখানে কিন্তু আমাকে ফুল মার্কস দিছে। এবার বলতে find the distance between the boats when the bearing of B from A is 225। আচ্ছা, bearing of B from A is 225। সো ফ্রম এ মানে এ থেকে আমার বেসিক্যালি অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করা শুরু করতে হবে ফ্রম দ্য নর্থ, অ্যান্ড আল গো ক্লকওয়াইজ, রাইট? সো এতটুকু হচ্ছে 180 আমরা জানি। এরপর হচ্ছে এতটুকু হচ্ছে 270, রাইট? এতটুকু আসলে 270, বাট 225 ইজ লেস দেন 270, দেয়ারফর আমি হচ্ছে জাস্ট এই জায়গায় যাচ্ছি। তখন হচ্ছে আমার বেয়ারিং 225। তো এখন আমি কি করবো, একটু ভাগ করব জিনিসটাকে। আমরা জানি এই জিনিসটা 180, এন্ড পুরো জিনিসটা যদি 225 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত এটা আমি বের করবো। সো 225 - 180 করলে দেখবা যে দিস অ্যাঙ্গেল ইজ অ্যাকচুয়ালি 45 ডিগ্রিজ। ঠিক আছে, অ্যাঙ্গেল যদি 45 হয়, এই অ্যাঙ্গেল যদি 45 হয়, এন্ড ইফ দিস ইজ এ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, দেয়ারফর দিস ইজ 45। সো এখন বেসিক্যালি আমার কি করতে হবে দেখো, or also find the distance between the both when the bearing। আচ্ছা, ডিস্টেন্স, প্রথমে আমার ডিস্টেন্সের একটা এক্সপ্রেশন লাগবে। ডিস্টেন্স কি, ডিস্টেন্স হচ্ছে মডুলাস অফ এবি। তো ডিস্টেন্স কি হবে, ডিস্টেন্স হচ্ছে রুট, আচ্ছা লেট ডি ইকুয়াল টু দিস। ঠিক আছে, এখন আমি কি করব, 10 - 24t হোল স্কোয়ার প্লাস 12t - 15 হোল স্কোয়ার করে দিব। ঠিক আছে, এখন আমি দুই সাইড যদি স্কোয়ার করে দিই, আই উইল গেট d² ইকুয়াল টু, আচ্ছা এই জিনিসটা এক্সপ্যান্ড করতে হবে, দূরে এত এক্সপ্যানশন ভালো লাগে না আসলে। সো 100 - 2 টাইমস 24, that's 48, so -480t, -480t। আচ্ছা, আই ডোন্ট থিঙ্ক এটা করা জরুরি। I can just write this down as it is. So distance is root, আচ্ছা এটা দরকার নেই, এটা তো এটা দিয়ে বুঝাইছি। এখন আমি কি করবো, একটা জিনিস দেখাই। এই এ বি ভেক্টরটা আছে, রাইট? আমি কি করব, বি এ ভেক্টরটা বের করব। বি এ ভেক্টরটা কি এক্স্যাক্টলি অপোজিট অফ দিস। কেন বের করবো ওটা বলতেছি। আম, প্রথমে আমি কি করব, বি এটা বের করে নিই, দেখি কি আসে। বি এ হচ্ছে এটার অপোজিট, মানে এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তার মানে এখানে যে সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। সো আই উইল হ্যাভ 24t - 10i প্লাস 15 - 12t j। ওকে, তো এটা যদি বি এ ভেক্টরটা হয়, অ্যান্ড দিস ইজ 45, দিস ইজ 45, বি এ ভেক্টরটা আসলে মানে কি, এখানে যদি বি হয়, এখানে হচ্ছে এ, এন্ড দিস ইজ 45। আচ্ছা, এই বি এ ভেক্টরটা এক্স্যাক্টলি মানে কি, মানে হচ্ছে আমি হরিজন্টালি এত ডিস্টেন্স পাচ্ছি 24t - 10, অ্যান্ড ভার্টিক্যালি হচ্ছে 15 - 12t। এটা মানে তো বি এ, তাই না? 24t - 10i হচ্ছে এটা, অ্যান্ড 15 - 12t j হচ্ছে এই ভার্টিক্যালটা। কারণ খেয়াল করে দেখো, এটা যদি 45 হয়, and এটা যদি 45 হয়,
when is this possible? যখন তোমার এই সাইড এন্ড এই সাইড ইকুয়াল, তার মানে কি 24t minus 10 is equal to 15 minus 12t। অথবা তুমি এটাও করতে পারো, 1045 equal to this divided by this, and আমরা জানি 1045 is 1, so at the end of the day you will arrive at this equation, 2040 minus 10 is equal to 15 minus 12t। এখান থেকে আমি টাইমটা বের করতে পারবো, at what time ওদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 45। সো দেখি 2040 প্লাস 12t করবো, 24 প্লাস 12 36t আসতেছে, 36t is equal to 15 and t হচ্ছে equal to 15 by 36, and that is 5 by 12। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। তো এখন টাইম যেহেতু পেয়ে গেলাম, ওরা বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বোটস when bearing is, আচ্ছা when bearing is 225, এন্ড আমরা কিন্তু টাইমটা বের করছি when bearing is 225। যখন bearing is 225 তখন আমার টাইম হচ্ছে 5/12। এখন এই t equals to 5/12 যদি আমি এই ডিস্টেন্স এখানে বসাই দিই, তাহলে কিন্তু আমি ডিস্টেন্স পেয়ে যাচ্ছি, রাইট? তো আমি দেখো কি করব, d equals to root 10 minus 24 times 5/12 whole square plus 12 times 5/12 minus 15 হোল স্কোয়ার। এটা করলাম, দেখো আমার কিন্তু এক্সপ্যান্ড করাই লাগলো না, এক্সপ্যান্ড করলে শুধু শুধু টাইম ওয়েস্ট হইতো। আই থিঙ্ক এক্সামে আমি এক্সপ্যান্ড করছি গাধার মতো, আই ডোন্ট রিমেম্বার। বাট এটা যদি সলভ করি দেখো কি আসে, আমি একটু সিম্পলিফাই করি এন্ড দেন আমি ক্যালকুলেটরে বসাবো। সো 24/12 হচ্ছে কত, আর 2 2 5 10, আচ্ছা এটা হচ্ছে জিরো হয়ে যায়। অলরাইট, why is this zero? Why is this zero? This should not be zero। এই ভেক্টরটা জিরো হলো কেন? আমি কি কোথাও ভুল করছি? 15 plus 10 হচ্ছে 25, 24 plus 12 is 36, so 15/36। হুম, না আই ডোন্ট থিঙ্ক ভুল নাই। আচ্ছা করে দেখি, এটা জিরো আসে and then 12/12 5 minus 15, so that's like 100, so root 100 হচ্ছে 10, and I don't think answer is 10। আমি কি কোথাও ভুল করছি? 10 minus 24t, 12t minus 15, let me open my script। oh god, কেন এটা হইলো? I don't think distance is 10। 10 কিলোমিটার আমার মনে নাই পাইছি নাকি না। হুম 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 হুম, দেখি কই আছে। ডিসটেন্স ওয়াজ 9.4। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি একটা জায়গায় ভুল করছি। ওহ থ্যাংক গড এক্সামে আমি ভুল করি না এটা। আচ্ছা, -15, রাইট? 12t minus 15। আচ্ছা, সো টাইম পাইছে হচ্ছে 25/36। আমি এখানে 15 লিখছি, দেখছো আমি কি গাধা! আল্লাহ। তো এই জিনিসটা আসছে হচ্ছে 25/36। যখন তুমি 25/36 এখানে বসাবা, 25/36 এখানে বসায় তারপর কইরো জিনিসটা, তখন আসবে হচ্ছে 9.4 কিলোমিটার। ঠিক আছে, আমি এক্সামে কেমনে অ্যান্সার দিয়েছি, আগে আমি এক্সাক্ট ফর্মটা লিখছি। আই থিঙ্ক এক্সাক্ট ফর্মটা লিখলেও মার্ক দিবে, আই থিঙ্ক দিবে, হ্যাঁ এখানে, কারণ এখানে কোনো কি বলে অ্যাপ্রক্সিমেশন নাই, মানে এখানে জি এর কোনো ইউজ নাই, কারণ জি ইটসেলফ ইজ এন অ্যাপ্রক্সিমেশন। সো ওটা দিয়ে যদি তুমি একটা এক্সাক্ট অ্যান্সার লিখতে চাও, দ্যাটস নট রাইট। তোমাকে সিগনিফিকেন্ট কি বলি ডেসিমাল প্লেসে একটা 2SF বা 3SF দিতে হবে। সেখানে আমি কি করছি, এটা এটা লিখে আমি অ্যাপ্রক্সিমেট দিয়ে 9.4 কিলোমিটার ইন টু সিগনিফিকেন্ট ফিগার দিয়ে দিছি। আচ্ছা, সরি ফর দ্য মিস আপ গাইস, বাট yeah, it is what it is। Let's move on to the next question. Oh, I love these questions. এগুলো সবচেয়ে easiest stuff, honestly। এগুলোতে যদি প্রবলেম হয়, I don't know what to say। দেখো, two particles A and B have masses 3m and km। So আমি কি করব, অলওয়েজ আমি ডায়াগ্রামে এইভাবে ওয়েটটা দিয়ে নিব এদের। ঠিক আছে, এর ওয়েট হচ্ছে kmg, k is greater than 3। আচ্ছা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, k is greater than 3 মানে k ক্যান বি 4 বা 5। সো এর ওয়েট হইতে হবে হচ্ছে 5 mg বা 4 mg। সো উই নো যে দিস সিস্টেম উইল ফল ইন দিস ডিরেকশন, মানে বিটা নিচে পড়বে অ্যান্ড এটা উপরে উঠবে। ঠিক আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে, কেএমজি। সো আমি কি করব, আমি হচ্ছে এখানে অ্যাক্সেলারেশন দিয়ে রাখবো। আচ্ছা, ওরা বলে দিছে যে release from rest blah 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 while the particles are moving freely, a has an acceleration of magnitude 2/5g। আচ্ছা, a এর অ্যাক্সেলারেশন হচ্ছে উপরে হবে,
because we have already established that যে এই ডিরেকশন মুভ করতেছে, so this is 2/5g and b হচ্ছে কত, b ও হবে 2/5g। আচ্ছা, বি এদিকে মুভ করতেছে, এ উপরে মুভ করতেছে। আচ্ছা, এখন বলছে ফাইন্ড ইন টার্মস অফ এমএনজি দ্য টেনশন অফ দ্য স্ট্রিং। আচ্ছা, টেনশন কই অ্যাক্ট করতেছে, টেনশন হচ্ছে এখানে, এন্ড ওর জন্য টেনশন হচ্ছে এখানে। টেনশন তো এদিকেই যাবে, আর কই হবে, কারণ বি হচ্ছে এদিকে মুভ করার টেন্ডেন্সি আছে বি এর। সো বি যদি এদিকে মুভ করতে চায়, বি ইজ এক্সার্টিং এ ফোর্স অন দ্য স্ট্রিং ইন দিস ডিরেকশন, রাইট? সো দ্য স্ট্রিং উইল exert a force on B in this direction, which is this tension, ঠিক আছে? And তোমরা ভাইবো না যে this tension is acting on the string. Well, of course it is, but the direction is different. But A tension is actually just hold. It's trying to holding up B, and it's trying to resist B's movement in this direction. Same for A আর কি। আচ্ছা, এখন we can form two equations, right? একটা হচ্ছে A এর জন্য, so আমি এক্সামে কি করি, for A এইভাবে লিখি, and then for A এর জন্য I have T minus 3mg, মানে resultant force টা, we know that resultant force is equal to ma. So T minus 3mg is equal to the mass times the acceleration. So 3m times 2/5g. এটা আমি একটু simplify করি, T equals to 3mg plus 6/5 mg, and then কি হয় দেখি, 3 plus 6/5. Wait. আচ্ছা না, হ্যাঁ ঠিক আছে, my bad. 3 plus 6/5, 21/5 mg. ও হয়ে গেছে তো, tension in the string, right? কেন, acceleration তো দেওয়াই, we don't need two system of equations. ওটা লাগে যখন তোমার acceleration থাকে না, and then you have to solve simultaneously to find out the tension and the acceleration. So tension already বের হয়ে গেল। তুমি কিন্তু চাইলে b এর জন্য করতে পারতো, বাট তখন k থেকে যেত। সো ইন টার্মস অফ mg আর থাকতো না, তাই আর কি b আমি নিই নাই। ওকে, সো জাস্ট a নিলেই হয়ে যাচ্ছে। এখন বলছে state why b also has an acceleration of magnitude 2/5g. This is a really good question. আচ্ছা, কোয়েশ্চেনটা যদি একটু পড়ো, দেখো ওরা বলছে দে আর কানেক্টেড বাই আ লাইট ইনএক্সটেন্সিবল স্ট্রিং। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন। ইনএক্সটেন্সিবল হওয়ার কারণে ওরা আর কি স্ট্রেচ করতেছে না। লাইক যদি ইনএক্সটেন্সিবল না হইতো, খেয়াল করে দেখো, একটা নিচে পড়তেছে একটা উপরে পড়তেছে, দে কুড স্ট্রেচ এট এনি মোমেন্ট, এন্ড এই স্ট্রেচটা দোনো জায়গায় আর কি ডিফারেন্ট হইতো, সো দে উডন্ট হ্যাভ দ্য সেম অ্যাক্সেলারেশন। সো এটার রিজন হচ্ছে দ্য স্ট্রিং ইজ ইনএক্সটেন্সিবল। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। স্ট্রিং ইনএক্সটেন্সিবল হলে দেখো স্ট্রিংটা স্টিফ হয়ে থাকতো, অ্যান্ড স্ট্রিংটার কি কোনো স্ট্রিং এর ইয়াতে কোনো চেঞ্জ আসতো না। সো স্ট্রিং অ্যান্ড এ অ্যান্ড বি পুরো জিনিসটা একটা সেম অবজেক্ট হিসেবে ধরে নিলাম, অ্যান্ড দেয়ারফর দে হ্যাভ দ্য সেম এক্সপ্রেশন। সো আমি জাস্ট লিখবো দ্য স্ট্রিং ইজ ইনএক্সটেন্সিবল। আচ্ছা, ডান। এরপর বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। এটা কিন্তু আমরা ইজিলি করতে পারবো। সো দেখো কে এম জি ফর বি করতেছি এখন, ফর বি কেএমজি মাইনাস, কারণ কেএমজি নিচে আর আমি এই ডিরেকশন পজিটিভ নিচ্ছি, এই ডিরেকশন পজিটিভ নেওয়ার কারণ হচ্ছে অ্যাক্সেলারেশনও এই ডিরেকশনে পজিটিভ। ঠিক আছে, সো কেএমজি মাইনাস টি, অ্যান্ড টি কিন্তু আমরা বের করে ফেলছি অলরেডি, which is 21/5 mg. সো আমি এটা একবারে লিখে দিই এখানে, 21/5 mg is equal to mass times acceleration. Mass is km and the acceleration is 2/5g. আচ্ছা, খেয়াল করে দেখো না, এমজি কিন্তু কাটা যায়, এমজি। তো আমরা কি থাকতেছে, k is equal to 21/5 plus 2/5k। আচ্ছা, সো এটাকে যদি এই সাইডে নিয়ে আসে, I will get 3/5k is equal to 21/5. So 5 দুই দিকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 ক্যান্সেল হয়ে যায়, and therefore k is 7. অলরাইট, k এর ভ্যালু পেয়ে গেলাম। এটা করলে বেসিক্যালি 4 মার্ক পেয়ে যাবে। এরপর বলছে স্টেট হাউ ইউ হ্যাভ ইউজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য স্ট্রিং ইজ লাইট। আচ্ছা আচ্ছা, স্ট্রিং এরও যদি ম্যাথ থাকতো তাহলে কি হতো দেখো, স্ট্রিং এর যদি ম্যাথ থাকতো, স্ট্রিং এর যদি সিগনিফিকেন্ট ম্যাথ থাকতো, তাহলে কি আমার স্ট্রিং এরও ওয়েট কনসিডার করতে হতো না? স্ট্রিং এর ওয়েটের কারণেও তো এই জিনিসটা নিচে পড়তো, so there would have been an added force. So string যেহেতু লাইট, that means ফোর্সের উপর কোনো পড়তেছে না, এফেক্ট পড়তেছে না। সো স্ট্রিং লাইট হওয়া মানে হচ্ছে টেনশন এট বোথ এন্ডস, মানে টেনশন এট এ এন্ড বি আর ইকুয়াল। ঠিক আছে, এই জিনিসটা অলওয়েজ মনে রাখবে, এন্ড কনসেপচুয়ালি যদি চিন্তা করো তাহলে কিন্তু এই অ্যান্সার গুলো ইজিলি মনে রাখতে পারবে, এন্ড ইউ ক্যান ইজিলি গেট দ্য ইজি 1 মার্ক আর কি। এই জিনিস মুখস্থ করতে আর কি যায় না, if you can memorize, then go for it. uh, Even though I strongly oppose that. ঠিক আছে, এখানে লিখবা হচ্ছে টেনশন অ্যাট
A and B are equal. ঠিক আছে, এই কোয়েশ্চেনও ডান। লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। ওকে, another question similar to this, but এটা হচ্ছে একটু ডিফারেন্ট। সো এগুলোতে মানুষ কিছু একটু ভয় পায় আসলে। ভয় পাওয়ার কোনো রিজন নাই অনেস্টলি। আচ্ছা, কোয়েশ্চেনটা পড়ি। Particles A and B of mass 2n and m respectively are attached to the ends of a light and extensible string. Okay. Paper said the string passes over a small smooth pulley fixed at the edge of a rough horizontal table. আচ্ছা, সো আমি কি করি যখনই রাফ বলে, এরকম ম্যাথে যখনই রাফ বলে আমি কি করি, অলওয়েজ একটা রিয়াকশন ফোর্সে একটা অ্যারো দিয়ে দিই। তো এখানে রিয়াকশন ফোর্স, এখানেও রিয়াকশন ফোর্স আছে। ওকে, অলওয়েজ এই অ্যারোটা দিয়ে দিই। আর এটা আমি দিই যখনই হচ্ছে আমার ফ্রিকশন থাকে। কারণ কি, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু মিউ আর, এন্ড এই এফ বের করার জন্য আমার এই আরটা লাগবে। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ এটা ইন্ডিকেট করে দিই শুরুতেই। এরপর বলছে A is held on the table. আচ্ছা ঠিক আছে। আচ্ছা, while B rests on a smooth plane. আচ্ছা, B rests on a smooth plane, সেটা যেহেতু স্মুথ আমি এটার লিখবো না। ওকে, এটা আসলে দরকার নাই। বি এর ওয়েট, অলওয়েজ ওয়েট গুলা ইন্ডিকেট করে দিবা এমজি, এন্ড এটা হচ্ছে 2 mg, এন্ড এখানে হচ্ছে ফ্রিকশন আছে which is I think mu r দিয়ে দিই। অলরাইট, এন্ড এখানেও তোমার একটা ফ্রিকশন আছে। ওকে, এন্ড এখানে একটা টেনশন আছে, এন্ড এখানেও টেনশন আছে। এখন দেখো ওরা বলছে the coefficient of friction between A and the table is mu. Okay, fine. The particle A is released from rest and begins to move. আচ্ছা, তো of course পার্টিকেল তো এই ডিরেকশনেই মুভ করবে, বিকজ বি এদিকে মুভ করতেছে। পুরো সিস্টেমটা আর কি এদিকে ফল করা স্টার্ট করবে। এই জন্য আর কি আমি ফ্রিকশনটা এই ডিরেকশনে দেখাইছি, ঠিক আছে। এন্ড ফর এ দ্য, সরি সরি সরি, এখানে তো ফ্রিকশন থাকবেই না, মাই ব্যাড, কারণ এখানে তো বলছে এটা হচ্ছে স্মুথ প্লেন। মাই ব্যাড গাইস। এরপর আর কি আছে, বাই রাইটিং ডাউন এন ইকুয়েশন অফ মোশন ফর ইচ পার্টিকেল। আচ্ছা, ওটা দিয়ে আমরা স্টার্ট করি। এরপর বলছে শো দ্যাট while both particles move with the string toward each particle has an acceleration. আচ্ছা, অ্যাক্সেলারেশনটা আমরা পরে বের করতেছি, তার আগে আমরা রিজলভ করি একটু। সো বি এর জন্য, ফর বি রিজলভিং ইন দিস ডিরেকশন, মানে ডাউনওয়ার্ড স্লোপিং আর কি, এই ডিরেকশনে রিজলভ করি। কি কি আছে, ওর একটা ওয়েট আছে, রাইট? ওয়েটটা হচ্ছে এই ডিরেকশনে, এন্ড এই কম্পোনেন্টও আছে, বাট এই কম্পোনেন্ট ইজ ইনসিগনিফিকেন্ট, এটা আসলে দরকার নাই। ইট ইজ জাস্ট ব্যালেন্সড বাই দ্য রিয়াকশন, বাট ওটা আসলে দরকারই নাই আমাদের। ওকে, তো এখন এই যে এই কম্পোনেন্টটা কি হবে এক্স্যাক্টলি, দিস কম্পোনেন্ট বেসিক্যালি এটা। তো এটা 30 হওয়া মানে হচ্ছে এটাও 30, এটা শিখে আসছে অলরেডি। এন্ড এটা যদি প্রুফ চাও, what you can do is bring this particle over here, and এখানে সেম ফোর্সেস গুলো ড্র করো। এখানে হচ্ছে ওয়েট, and this component is basically parallel to the slope, right? So এই কম্পোনেন্টটা আমরা চাই, রাইট? এন্ড দেখো এটা যদি 30 হয়, তাহলে আম, এটা কি, এটাও 30 হবে। কারণ কি, এই পুরা জিনিসটা হচ্ছে 180, সরি সরি সরি, মাই ব্যাড। আমার লাগবে হচ্ছে কি, এই অ্যাঙ্গেলটা, রাইট? এই অ্যাঙ্গেলটা আমি যাচ্ছি। সো এই অ্যাঙ্গেলটা হ্যাজ টু বি 30। কেন, দেখো, দিস এন্ড দিস, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, সো 90 মাইনাস 30 হচ্ছে 60, এতটুকু হচ্ছে 60। এরপর আসো এই অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলটাও কিন্তু 90, সো 90 মাইনাস 60 উইল গিভ ইউ 30। এভাবে হচ্ছে আমরা এই 30টা পাই, ঠিক আছে। সো ইউ শুড জাস্ট নো যে দিস ইজ অলওয়েজ 30। এক্সামে আবার আলাদা করে ক্যালকুলেট করতে চায় না, টাইম ওয়েস্ট হবে। সো দিস ইজ 30। Therefore the component of the weight of p parallel to the slope, মানে in this direction will be কত, mg sin 30, রাইট? কারণ অ্যাঙ্গেলের অপোজিটে আছে। সো mg sin 30 মাইনাস এই ফোর্সকে অপোজ কে করতেছে, দিস টেনশন, রাইট? সো মাইনাস দ্য টেনশন উইল বি ইকুয়াল টু, আমরা বেসিক্যালি যে রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু এম এ ইউজ করতেছি। দিস রেজাল্টেন্ট ফোর্স উইল বি ইকুয়াল টু মাস টাইমস অ্যাক্সেলারেশন, মাস ইজ m and acceleration is a. ওকে, ফাইন। And now আমার a এর জন্য একটা ইয়া বের করতে হবে। সো ফর a resolving in this direction, কারণ এ তো এদিকে মুভ করতেছে, রাইট? এন্ড কিভাবে মুভ করতেছে, মুভ করতে পারতেছে কারণ টেনশন টানতেছে। সো টি মাইনাস একটা অপোজিং ফোর্স আছে which is the friction, টি মাইনাস মিউ আর। সো আমি এখন এই ফ্রিকশনটা বের করব।
F max. This will be mu r, and reaction force কি আমি যদি রিজলভ করি in this direction, আমি কি দেখতেছি, এই ডিরেকশনে পার্টিকেল এ এর কি কোনো মুভমেন্ট আছে না। therefore whatever the force on a is in the upwards direction has to be balanced by the force in the downwards direction, so r must be equal to 2 mg, so f max will be 2 mg mu. ওকে, সো এটা আমি এখন জাস্ট এখানে বসাই দিব 2 mg mu, ডান। এটা হচ্ছে আমার ফ্রিকশন, and mass হচ্ছে 2m and acceleration হচ্ছে a। আচ্ছা, এটা পেয়ে গেলাম দুইটা সিস্টেম অফ ইকুয়েশনস, একটা সিস্টেম অফ ইকুয়েশনস পাইলাম, and এখন আমার বেসিক্যালি অ্যাক্সেলারেশন কে সাবজেক্ট বানাইতে হবে। সো এটা কি করতে পারি, আমি যদি দোনো সাইডে টি কে সাবজেক্ট বানাই and then ওই দুইটা টি ইকুয়েট করে দিই, আই ক্যান মেক এ দ্য সাবজেক্ট এগেন। সো এটা রিঅ্যারেঞ্জ যদি করি, আই উইল গেট mg sin, আচ্ছা sin 30 ভ্যালু কি দেখি, sin 30 is half, that's good for us, so we can just say mg by 2 minus ma, this is equal to t, and t can also be equal to কত 2 mg mu, 2 mg mu plus 2 ma, so এই দুটো tension has to be equal, so I can say that mg by 2 minus ma is equal to 2 mg mu plus 2 ma। এখন আমি সব a টার্মস গুলো একসাথে নিয়ে নিব and এগুলো একসাথে নিব, so mg by 2 minus 2 mg mu is equal to minus ma, এই সাইডে গেলে টোটাল 3ma হয়ে যাবে। এখন আমি কি করব, দুই সাইড 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই যাতে এই ডিভাইড বাই 2 টা চলে যায়, সো আই উইল হ্যাভ 4mgu। তুমি যেমনে মন চায় এটা সলভ করতে পারো, আমি জাস্ট আমার মতো করতেছি আর কি। সো এটা হয়ে যাবে 6ma। দেখো m গুলা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো অ্যাক্সেলারেশন ইজ g minus 4g mu divided by 6। ওরা কিভাবে চাইছে অ্যাক্সেলারেশনটা, 1/6 1 minus 4 mu g, রাইট? সো আমি কি করব, এই যে 1/6 তো আছেই বাইরে, এন্ড দেন আমি জিটাও কমন নিয়ে নিব, সো 1 minus 4 mu থাকবে, এন্ড দেন এই জিটা আমি বাইরে নিয়ে নিব। এভাবে দিতে বলছে, এন্ড এইভাবেই পেয়ে গেলাম অ্যান্সারটা শোন। আচ্ছা, এরপর বলছে when each particle has moved the distance h, the string breaks, the particle a comes to rest before reaching the pulley given that mu is 0.2। আচ্ছা, আচ্ছা স্ট্রিং যখন ব্রেক হয়, আচ্ছা এগুলো আমি একটু ইরেজ করি। লেটস সে এতটুকু হচ্ছে h, ওকে, এখানে আমার ভেলোসিটি ছিল 0, এখানে আই হ্যাভ সাম ভেলোসিটি, এখানে হচ্ছে অ্যাক্সেলারেশনও আছে, দিস ইজ অ্যাক্সেলারেটিং, অ্যাক্সেলারেট করে h মিটার ট্রাভেল করে এই জায়গায় চলে আসলো। এখন আমার বের করতে হবে the distance moved by a in terms of h। আচ্ছা, when each particle has moved the distance h, the string breaks, the particle a, ও আচ্ছা comes to rest, আচ্ছা ঠিক আছে। সো বেসিক্যালি প্রথমে h মিটার ট্রাভেল করলো, লেটস সে h হচ্ছে এখানে, এন্ড দেন দ্য স্ট্রিং ব্রেকস, এখানে হচ্ছে সাম ভেলোসিটি, এন্ড দেন দ্য স্ট্রিং ব্রেকস, ব্রেক হওয়ার কারণে কোনো ফোর্স তো এক্সার্ট হচ্ছে না, দ্য অনলি ফোর্স দ্যাট ইজ এক্সার্টেড অন এ, অলরাইট। সো এরপর স্ট্রিংটা যখন ব্রেক হয়ে যায় তখন হচ্ছে বেসিক্যালি রেস্টে চলে আসে। কেন রেস্টে আসে, বিকজ দ্য অনলি ফোর্স দ্যাট ইজ অ্যাক্টিং অন এ ইজ দ্য ফ্রিকশন, রাইট, দ্য ফ্রিকশনাল ফোর্স। এই ফ্রিকশনাল ফোর্সের কারণে ডিসেলারেট করতে করতে একসময় রেস্টে চলে আসে, রেস্টে লেটস এই জায়গায় চলে আসে, লেটস এখানে হচ্ছে ভেলোসিটি 0। আচ্ছা, তো দ্যাট উই হ্যাভ এস্টাবলিশড, অ্যান্ড অলসো যখন স্ট্রিংটা ব্রেক করে তখন কিন্তু কোনো টেনশন থাকবে না, কারণ কি স্ট্রিং ব্রেক করলে কি স্ট্রিং কি কোনো ফোর্স আর এক্সার্ট করতে পারবে পার্টিকেল এ কে, নো। সো দ্যাটস ওয়ান থিং টু কিপ ইন মাইন্ড। এরপর বলছে মিউ ইজ 0.2, সো দ্যাট ইজ অলসো গুড ইনফরমেশন। এখন বেসিক্যালি আমি কি করব, আমার কি কি আছে দেখো এক্স্যাক্টলি। আচ্ছা, অ্যাক্সেলারেশন আমি বের করছি 1/6 1 minus 4 times মিউ এর ভ্যালুটা আমি বসাই দিই, মিউ হচ্ছে 0.2 which is basically 1/5 times g, so আমার কি আসতেছে 1 minus 4/5 is 1/5, therefore 1/30, right, 1 minus 4/5, that's g by 30, আছে অ্যাক্সেলারেশন হচ্ছে g by 30। ওকে, অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম, আর কি কি লাগবে আমার দেখি। আচ্ছা, আমার কিন্তু ফ্রিকশনটাও দরকার। ফ্রিকশনাল ফোর্স ইজ 2 mg times 1/5,
which is 2 mg by 5. ওকে, ফ্রিকশনাল ফোর্সও পেয়ে গেলাম। এখন বলছে h ডিস্টেন্স মুভ করার পর, আচ্ছা, সো ইনিশিয়ালি তো রেস্টে ছিল, সো আমি কি করবো, u ইকুয়ালস টু 0 লিখবো, acceleration is g by 30 and distance traveled হচ্ছে h। এখন কি বলছে, particle A comes to rest, আচ্ছা 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 আচ্ছা, find in terms of the total distance moved by A। প্রথমে আমি কি করব, প্রথমে আমার কিন্তু এই ভেলোসিটিটা বের করতে হবে, যেটা আমি v ধরে নিছি। কারণ কি, এই ভেলোসিটিটা যদি জানি, ওটা কিন্তু আমি ইউজ করতে পারবো ইন অ্যানাদার সুবাট ইকুয়েশন, তাই না, টু ফাইন্ড আউট কখন আর কি রেস্ট আসছে এন্ড এই ডিস্টেন্সটা কত এক্স্যাক্টলি। আচ্ছা, সো আমার এই ভিটা আসলে দরকার। তো দেখো কেমনে বের করতে পারি এই ভি, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2as, সো 0 প্লাস 2 টাইমস জি বাই 30 টাইমস এইচ থাকতেছে কি রুট জি এইচ বাই 30। ফাইন, এই ভেলোসিটিটা পাইলাম। এখন দিস ইজ মাই ইনিশিয়াল ভেলোসিটি যখন দ্য স্ট্রিং ব্রেকস অ্যান্ড মাই ফাইনাল ভেলোসিটি ইজ 0। বাট এখন কি acceleration g by 30? No, because a acceleration g by 30 was when there was a tension, right? যখন resultant ফোর্সটা ডিফারেন্ট ছিল, বাট এখন resultant ফোর্সের জন্য অ্যাক্সেলারেশনটাও চেঞ্জ হবে। resultant ফোর্স ইজ ডিফারেন্ট নাও বিকজ এখন কোনো টেনশন অ্যাক্ট করতেছে না। তো এখন আমি একটা নিউ বের করবো অ্যাক্সেলারেশনটা। নিউ অ্যাক্সেলারেশন কি হবে দেখো, দিস ইজ ফর এ। দেখো রেজাল্টেন্ট ফোর্স কি, রেজাল্টেন্ট ফোর্স আমি কিন্তু জানি আমি এই ডিরেকশনে মুভ করতেছি, সো আমি এই ডিরেকশনটা পজিটিভ ধরে নিচ্ছি, অ্যান্ড দ্য অনলি ফোর্স দ্যাট ইজ অ্যাক্টিং অন এ ইন দ্য হরিজন্টাল ডিরেকশন ইজ দ্য ফ্রিকশন, অ্যান্ড দ্য ফ্রিকশন ইজ 2 mg by 5, and যেহেতু ফ্রিকশন ইজ ইন দিস ডিরেকশন টু দ্য রাইট, আমি হচ্ছে মাইনাস 2 mg 5 দিব, ঠিক আছে। And then times equal to the mass, and the mass is 2m times the acceleration, which I have to find out. So mass cancel হয়ে যায়, and acceleration is minus 2g by 5. Okay, নিউ একটা acceleration পাইলাম, আমার initial velocity আছে, final velocity আছে, I just need to find out the extra distance। আচ্ছা, and ওরা বলছে the total distance moved by a, মানে যখন স্টার্ট করছে, স্টার্ট থেকে এন্ড টোটাল ডিস্টেন্সটা লাগবে। সো বেসিক্যালি এখন এস যেটা পাবো, ওই এস এর সাথে জাস্ট এইচ অ্যাড করে দিব। তো দেখি এসটা কি হবে এক্স্যাক্টলি। এস আমরা জানি এস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, তো ভি ইজ 0 মাইনাস ইউ স্কোয়ার, সো এটাকে যদি আমরা স্কোয়ার করি এই জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে, সো আই উইল হ্যাভ জি এইচ বাই 30 ডিভাইডেড বাই 2 টাইমস 2g বাই 5, এন্ড অফ কোর্স একটা মাইনাস সাইন আছে। তো এখন এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যায়, এন্ড দেন আমি কি করবো, gh বাই 30 ডিভাইডেড বাই 4g বাই 5, এন্ড এখন আমি বেসিক্যালি 5 টু উপরে নিয়ে যাবো, সো আই উইল হ্যাভ 5gh ডিভাইডেড বাই 4g টাইমস 30, সো 4 টাইমস 30 ইজ 120, 120g থাকে, এন্ড দেন উই হ্যাভ g কেটে যায়, এন্ড থাকে হচ্ছে 5 ডিভাইডেড বাই 120, which is 1 by 24, which is h by 24। আচ্ছা, so this is my s, and therefore the total distance is equal to the initial distance moved, which is h, plus the extra distance is h by 24। Okay, so total আসছে 1 plus 1 by 24, calculator দিলে পাবা হচ্ছে 25 by 24 h। That is my answer। এখন আমরা বের করতে বলছে, for the model described above, state two physical factors apart from air resistance which could be taken into account to make the model more realistic। আচ্ছা, more realistic, আচ্ছা, এখানে এক্সাক্ট মার্কসিমের অ্যান্সার, সরি I got disconnected, ইলেকট্রিসিটি 12টা বাজছে। তো তো আম, কি হবে এখানে দেখি, apart from air resistance, আচ্ছা, ওরা কিন্তু ধরে নিচ্ছে this plane is a smooth plane, but we know the friction always আছে, exactly smooth থাকতে পারে না, so we can also say that there is a friction between B and this plane, and আরেকটা হইতে পারে um, কি হতে পারে, the pulley can have friction as well, কারণ ওরা ধরে নিছে যে pulley is কি বলে স্মুথ পুলি, রাইট, স্মুথ পুলি ধরে নিছে। আচ্ছা, এখন light inextensible string, they can also take in account the mass of the string, কারণ string এর কিন্তু রিয়েল লাইফে যদি চিন্তা করি mass কিন্তু obviously আছে, so that is one physical factor which I can also take into account। So
string has a mass, and we can also say that the string is not inextensible. So string could actually extend, and therefore they would have different accelerations. আর কি হতে পারে? Hmm, আর কিছু মাথায় আসতেছে না, বাট তোমরা আর কি এটা করে নিও। আই হোপ পারবা, and I've explained, I've done my part, and আমি যেগুলো বলছি আই থিঙ্ক ওগুলাই কারেক্ট। আচ্ছা, নেক্সটটাতে যাই। দিস ইজ অলসো ইন্টারেস্টিং। এখানে কি বলছে? ও গড, ডিড আই নট রেকর্ড? ও ইয়া, আই এম রেকর্ডিং, থ্যাংক গড। আচ্ছা, two particles P and Q of mass 4 kilograms and 6 are joined by a light and extensible string. Initially, the particles are at rest on a rough horizontal plane. So initially rest আছে, আচ্ছা ঠিক আছে, rough horizontal plane। দেখো রাফ বলে দিয়েছে, তার মানে আমি কি করব, উপরে আমি রিঅ্যাকশন ফোর্স দিয়ে দিব। এন্ড রিঅ্যাকশন ফোর্সটা তো আমরা জানি কি হবে, ইজ ইকুয়াল টু দ্য ওয়েট এখানে। সো 4g, এন্ড ওটার রিজনটা কিন্তু আমি অলরেডি বুঝাই দিয়েছি কেন। ঠিক আছে, এবার বলছে the coefficient of friction between each particle and the plane is 2/7। আচ্ছা, so 2/7, fine, mu is 2/7। Got it. A constant force of magnitude 40 Newton is applied to Q in the direction of PQ. Acha. Show that the acceleration of Q is 1.2. All right. So Q কে যেহেতু আমরা এদিকে টানতেছি, therefore Q is exerting some kind of force in this string, right? String এর উপর Q is exerting some force. তার মানে কি, due to Newton's third law, স্ট্রিংটাও কিন্তু Q এর উপর একটা ফোর্স এক্সার্ট করবে in the opposite direction of the same magnitude. So এদিকে একটা ফোর্স এক্সার্ট করবে on Q. So let's call that tension T, ঠিক আছে? Now কি লাগবে? টেনশন কি ওরা বলে দিছে না তো? আচ্ছা ফাইন, তো এই টেনশনটা আর কি লাগবে এখন। আম, এখন এখানে যেহেতু টেনশন আছে, এন্ড পি এর উপর, পিও তো মুভ করতেছে উইথ কিউ, রাইট? পি কি ফোর্স দিয়ে মুভ করতেছে? নট দিস 40 নিউটন, নো। পি এর সাথে কি কন্ট্যাক্টে আছে? দিস স্ট্রিং। এন্ড এই স্ট্রিং এর মধ্যে কি টেনশন আছে? টেনশন অফ ম্যাগনিটিউড টি। সো এই টিটা হচ্ছে পি কে পুল করতেছে। ওকে, এন্ড অফ কোর্স এখানে ফ্রিকশন আছে, এখানেও ফ্রিকশন আছে, এগুলো মাথায় রাখবা। সো আমি কিন্তু পি এন্ড কিউ এর জন্য আলাদা দুইটা ইকুয়েশন বের করতে পারি। সো ফার্স্টে আমি কিউ এর জন্য বের করি। ফর কিউ, the forward force is 40। আমি এই সাইড পজিটিভ ধরে নিচ্ছি বিকজ এই ডিরেকশনে মুভ করতেছে। সো 40 মাইনাস দ্য ফ্রিকশনাল ফোর্স which is কত? ফ্রিকশনাল ফোর্স হচ্ছে তোমার 6 মিউ জি, 6 মিউ জি, রাইট? Yeah, new r আর কি, and r হচ্ছে আমার 6g, so 6 times 2, that's 12/7g, so 12/7g minus the tension is equal to the mass is 6 times the acceleration। তো এই যে একটা জিনিস পাইলাম। এখন ফর p ও বের করতে হবে একটা জিনিস, কারণ এখানে দেখো দুইটা ভেরিয়েবল আছে না, and there's no way I can solve this equation, right? So I need a different equation for p। সো পি এর জন্য, পি ওইদিকে মুভ করতেছে, এন্ড কিসের জন্য মুভ করতেছে? বিকজ অফ দিস ফোর্স। অনেকে ভাবে যে এই 40টা কেন অ্যাড করবো না এই টি এর সাথে, কারণ এই 40টা কিন্তু জাস্ট কিউ এর উপর অ্যাক্ট করতেছে, নট অন পি। সো ইমাজিন করো একটা পার্টিকেল এন্ড আরেকটা পার্টিকেল এই যে স্ট্রিং এর সাথে বেসিক্যালি লাগানো আছে, অ্যাটাচ করা আছে, এন্ড দেন ইউর হোল্ডিং কিউ এন্ড পুলিং কিউ ইন দিস ডিরেকশন। সো তুমি জাস্ট ফোর্স এক্সার্ট করতেছো অন কিউ, which makes um, which creates a tension in the string that basically exerts a force on the particle p in this direction, which causes particle p to move, not because তুমি 40 নিউটনটা দিচ্ছ। ইয়া অফকোর্স ওটার জন্যই তুমি পি কে মুভ করতেছো, বাট দ্যাট ইজ নট ডিরেক্টলি অ্যাক্টিং অন পার্টিকেল পি। ঠিক আছে, এই কনফিউশনটা দূর করে ফেল বা, ঠিক আছে? তো দেখো টি আছে, আর কি আছে? ফ্রিকশন। সো ফ্রিকশন হচ্ছে তোমার কত হবে এটার জন্য? 4g times 2/7 which is 8/7g, আর ইকুয়াল টু এম এ। ম্যাস হচ্ছে 4, অ্যাক্সেলারেশন হচ্ছে দেওয়া নাই। আচ্ছা, আমার অ্যাক্সেলারেশন বের করতে হবে, সো উই ক্যান জাস্ট মেক টি দ্য সাবজেক্ট। 8/7g প্লাস 4a, আর এখানে টি কে সাবজেক্ট বানাইলে থাকে হচ্ছে 6a প্লাস 12/7g মাইনাস 40। আচ্ছা, এই দুটাকে ইকুয়েট করে দিই। দিস মাস্ট বি ইকুয়াল টু 6a
plus 12 by 7g minus 40. And then আমি যে acceleration কে subject বানাবো, so I'll have 8 by 7g plus, sorry, minus 12 by 7g plus 40 is equal to 2 times acceleration. Therefore, acceleration is, I mean, just directly calculate 8 by 7 minus 12 by 7, that times 9.8 plus 40 divided by 2. So acceleration আসছে হচ্ছে, oh shit, আমি একটু ভুল করছি, right? 8 by 7 minus 12 by 7 times 9.8 plus 40. আমি এক্সপ্রেশন পাচ্ছি না ফর সাম রিজন। ডিভাইডেড বাই 2 করলে আসছে 17.2। আমি এই কথা ভুল করছি। টেনশন নিছি, ফ্রিকশন নিছি, সব নিছি তো। টেনশন হচ্ছে, ও রাইট রাইট, ইয়া এখানেই ভুলটা করছি। সেখানে টেনশনকে সাবজেক্ট বানাইতে ভুল করছি আমি। তো টেনশন ইজ বেসিক্যালি 40 minus 12 by 7g minus 6a। আচ্ছা, সো এই জিনিসটা আর কি উল্টা হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস। আচ্ছা, ও গড, see even I can make mistakes, but exam you have to be really cautious. So এটাকে এখানে আনলে 10a হয়ে যাবে, and then I will have কত, minus 12 by 7g minus 8 by 7g plus 40. Therefore acceleration is কত আসছে, minus 12 by 7 times 9.8 minus 5 by 7, sorry, 8 by 7 times 9.8 plus 40 divided by 10 করলে দেখবো 1.2 আসতেছে। সো মিলস, এটা ফাইন, এটার জন্য 4 মার্কস। এবার বলতে টেনশন ইন দ্য স্ট্রিং, টেনশন তো বের করে ইজি, আমরা অলরেডি টেনশন এক্সপ্রেশন পেয়ে গেছি। সো টেনশন ইজ ইকুয়াল টু কত হবে, 4 times 1.2 plus 8 by 7g। আমি এটাতে বসালাম, এটাতে বসালে আর কি এক্সট্রা টার্মস থাকতো, why go the extra hassle bro? So 4 times 1.2 হচ্ছে তোমার এত, and then plus 8 by 7 times 9.81, sorry 81 না, ইয়াপ। আচ্ছা, সো 16 আসতেছে, টেনশন হচ্ছে 16 নিউটন। আচ্ছা, এখন আমি যেগুলো একটু ইরেজ করে দিই, and আমি এখানে 16 নিউটন দিব নাকি। আচ্ছা, স্টেট হাউ ইউ হ্যাভ ইউজ দ্য ইনফরমেশন দ্যাট দ্য স্ট্রিং ইজ ইনএক্সটেন্সিবল। আচ্ছা, ইনএক্সটেন্সিবল আমি একটু আগেও বুঝাইলাম, ইনএক্সটেন্সিবল হওয়া মানে তোমার বেসিক্যালি এক্সেলারেশন সেম থাকে। যদি ইনএক্সটেন্সিবল না থাকতো, তোমার লেটস এখানে একটু স্ট্রেচ করে ফেললো, স্ট্রেচ থাকলে কিন্তু থ্রু আউট দ্য থ্রু আউট দ্য স্ট্রিং তোমার টেনশনটা সেম থাকতো না, রাইট? বাট এখানে আমরা ধরে নিচ্ছি যে কিউ এর উপর যে টেনশন অ্যাক্ট করতেছে ইন দিস ডিরেকশন, দ্যাট টেনশন ইজ দ্য সেম অ্যাজ দ্য টেনশন দ্যাট ইজ as the force that is exerted on P by the string, ঠিক আছে? ওই দুইটা জিনিস আমরা সেম ধরে নিতে পারতেছি বিকজ দ্য স্ট্রিং ইজ ইনএক্সটেন্সিবল। সো এটার অ্যান্সার হবে, আই থিঙ্ক এটার অ্যান্সার হবে দ্য অ্যাক্সেলারেশন ইজ দ্য সেম ফর পি এন্ড কিউ, বিকজ ওই ফোর্স কনস্ট্যান্ট হওয়ার কারণেই তোমার অ্যাক্সেলারেশন সেম হচ্ছে অফ দ্য পার্টিকেল। আই থিঙ্ক ওটাই করতে হবে। ইনএক্সটেন্সিবল হইলে, আচ্ছা M1 বুকে যদি দেখো ফার্স্ট চ্যাপ্টার ওই টেবিলে দেওয়া আছে, যখন স্ট্রিং ইনএক্সটেন্সিবল হয় তখন আই থিঙ্ক তোমার অ্যাক্সেলারেশন সেম থাকে। এন্ড তোমাকে যদি বলে দিত স্ট্রিং লাইট হইলে কি, আচ্ছা হ্যাঁ, স্ট্রিং লাইট হইলে তোমার আই থিঙ্ক অন্য কিছু, স্ট্রিং লাইট হলে বেসিক্যালি ফোর্স সেম থাকতো না আই থিঙ্ক। আমি গুলো আসলে ভুলে গেছি, সো মাই ব্যাড, forgive me for that. But inextensible hole, as far as I remember, it's acceleration. Acceleration for A, for P and Q is same. Acha. It was after the particles have been moving for 7 seconds, the string breaks. The particle Q remains under the action of force 40 Newton. Acha. String যখন break হয়ে যায় তখন কি? তখন কোনো টেনশন থাকবে না। Therefore, Q এর উপর the only force that is acting is this 40 Newton and the friction, of course, কারণ Q তো এখনো মুভ করতেছে, রাইট? And P এর উপর কোনো টেনশন থাকবে না, বাট ফ্রিকশনটা থাকবে। আচ্ছা, ফাইন। Now বলছে যে have been moving for 7 seconds. Now show that P continues to move for a further 3 seconds. So খেয়াল করে দেখো কি হচ্ছে এক্স্যাক্টলি, যখন স্ট্রিং ব্রেক হয় তখন এই ডিরেকশনে একটা ফোর্স কমে যাচ্ছে। সো রেজাল্টেন্ট ফোর্স ইন দিস ডিরেকশন কিউ এর জন্য বেড়ে যাচ্ছে। সো নাও কিউ উইল জাস্ট স্টার্ট মুভিং ফাস্টার, ঠিক আছে? কিউ উইল হ্যাভ আ গ্রেটার অ্যাক্সেলারেশন। সো কিউ বুঝলাম যে
মুভ করতে থাকবে, বাট হোয়াট অ্যাবাউট পি? পি কিন্তু এদিকে মুভ করতেছে, বাট দ্য ফোর্স দ্যাট ইজ অন পি ইজ ইন দিস ডিরেকশন, দিস ইজ আ রেজিস্টিভ ফোর্স এন্ড দ্যাট ইজ দ্য ফ্রিকশন। এই ফ্রিকশনের কারণে পি অ্যাট সাম পয়েন্ট উইল কাম টু রেস্ট, তাই না? রেস্টে চলে আসবে অ্যাট সাম পয়েন্ট। সো ওই রেস্টে আসা পর্যন্ত বেসিক্যালি কত টাইম লাগতেছে এটাই বলছে। শো দ্যাট পি কন্টিনিউস টু মুভ ফর আ ফার্দার 3 সেকেন্ডস। এই ফার্দার 3 সেকেন্ডস লাগছে, আফটার দ্য স্ট্রিং ব্রেকস 3 সেকেন্ডস পর পি হচ্ছে রেস্টে চলে আসছে। এটাই বেসিক্যালি আমাকে শো করতে হবে যে দিস টাইম ইজ অ্যাকচুয়ালি 3 সেকেন্ডস। আচ্ছা, হাউ ক্যান উই ডু দ্যাট? দেখো, 7 সেকেন্ডস এর জন্য যে মুভ করছে, 7 সেকেন্ডস মুভ করে কত ভেলোসিটিতে আসছে ওটা আমার বের করতে হবে। কারণ কি, আমার এখানে 0 আছে, ইফ আই ক্যান ফাইন্ড আউট দ্য ইনিশিয়াল ভেলোসিটি, লেটস কল দ্যাট ভি। এই ইনিশিয়াল ভেলোসিটিটা বের করব, এন্ড দেন আই নো দ্যাট দেয়ার উইল বি আ নিউ অ্যাক্সেলারেশন, কারণ তখন হচ্ছে টেনশনটা থাকবে না, দেয়ারফর তখন রেজাল্টেন্ট ফোর্সও ডিফারেন্ট থাকবে, এন্ড দেয়ারফর অ্যাক্সেলারেশনটাও ডিফারেন্ট থাকবে। ওই অ্যাক্সেলারেশনটা আমার বের করতে হবে, এন্ড দেন এই ভি যদি থাকে এন্ড অ্যাক্সেলারেশন যদি থাকে এন্ড এই ফাইনাল ভেলোসিটি 0 যদি থাকে, আই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য টাইম দ্যাট ইট টুক টু কাম ফ্রম হিয়ার টু হিয়ার। আচ্ছা, আই হোপ ইটস ক্লিয়ার। আচ্ছা, তো আমি 7 সেকেন্ডস পর কত ভেলোসিটিতে আসছে ওটা আমি একটু বের করতে চাই। সো আমি জানি যে ইনিশিয়ালি রেস্টে ছিল, রাইট? ইনিশিয়ালি দুইটা পার্টিকেলই রেস্টে ছিল, এন্ড দেন দে স্টার্টেড মুভিং উইথ অ্যাক্সেলারেশন 1.2, যেটা আমরা বের করলাম এখানে। এন্ড দেন আমার ভেলোসিটি কত এটা আমার বের করতে হবে, এন্ড টাইমও বলে দিচ্ছে, টাইম হচ্ছে 7। সো আমি কিন্তু ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি করে আমরা পেয়ে যাবো 1.2 টাইমস 7। সো 8.4 আসতেছে, 8.4 মিটার পার সেকেন্ড। সো এই পয়েন্টে হচ্ছে আমার স্পিড 8.4 মিটার পার সেকেন্ড। এখন আমার অ্যাক্সেলারেশনটা লাগবে when the string breaks, after string breaks, after breaks, after break, আমার resultant force কি? Resultant force is equal to ma of course, but resultant force কি কি আছে? আচ্ছা, আমি কিন্তু এই ডিরেকশনটা পজিটিভ নিয়ে নিচ্ছি বিকজ এই ডিরেকশনে মুভ করতেছে, অলওয়েজ আমি এটাই করি, ঠিক আছে? তোমরাও এটাই করো। সো এই ডিরেকশন যদি পজিটিভ নিই, আমার ফ্রিকশন কি অন্য ডিরেকশনে, সো মাইনাস এফ। এন্ড ফ্রিকশন কি আমরা অলরেডি বের করছি, ফ্রিকশন হচ্ছে mu r, which is 2 by 7 times 4. So 8 by 7g, 8 by 7g. All right. And this is equal to the mass, which is 4 times the acceleration. So acceleration is basically 2 by 7g. Acceleration is minus 2 by 7g. দুই সাইড আর কি 4 দিয়ে ডিভাইড করে দিছি, so we'll have 2 by 7g. আচ্ছা, ঠিক আছে, অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম। দিস ইজ বেসিক্যালি ডিসেলারেশন, কারণ অফকোর্স ডিসেলারেট করেই তো জিরোতে আসতেছে। তো এখন আমার টাইমটা বের করতে হবে। এখন আমি জানি যে ইনিশিয়াল ভেলোসিটি ইজ 8.4 and final velocity is 0. So therefore, time is v minus u divided by acceleration minus 2 by 7g. And এটা করলে I guarantee you এটা 3 আসবে। 8.4 divided by 2 by 7. I hope 3 আসে, I hope 3 আসে, I hope 3 আসে। Yes, 3 আসছে। Okay, that's done. And show যেহেতু বলছে, আমি একটা স্টার্ট দিয়ে দিব, অথবা আমি লিখতে পারি ব্র্যাকেটে shown. Don't forget this. এটার জন্য মার্ক কাটতে পারি, you never know. Excel is very cruel. আচ্ছা, calculate the speed of q at the instant when t comes to rest. আচ্ছা, t কখন রেস্টে আসে? আফটার 3 সেকেন্ডস। সো আফটার 3 সেকেন্ডস কিউ এর ইয়াটা বের করতে হবে। সো দেখো, যখন স্ট্রিং ব্রেক করছে আফটার 7 সেকেন্ডস, তখন আমার পুরো জিনিসটা ভেলোসিটি ছিল 8.4। এই 8.4টা কিন্তু শুধু পি এর না, কিউ এরও, রাইট? সো ইনিশিয়াল ভেলোসিটি অফ কিউ নাও ইজ 8.4, and this is part E. Okay, so initial velocity দেওয়া আছে, and আমার বলছে calculate the speed of p at the instant when p comes to rest. p কখন রেস্টে আসছে? যখন t is equal to 3 সেকেন্ড পর রেস্টে আসছে, রাইট? সো তখন আমার velocity of q বের করতে হবে, and আমার acceleration নিউলি কিন্তু আবার বের করতে হবে, কারণ কিউ এর জন্য কিন্তু ফ্রিকশন ডিফারেন্ট, সো রেজাল্টেন্ট ফোর্স ডিফারেন্ট, সো অ্যাক্সেলারেশন ডিফারেন্ট। সো ওটা এখন আমার আবার এক্সট্রা করে বের করতে হবে। সো রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ, অ্যান্ড ফ্রিকশনটা হচ্ছে এই ডিরেকশন, অ্যান্ড ফ্রিকশন ইজ বেসিক্যালি 6g টাইমস হচ্ছে তোমার the mu, so which is 12 by 7g, so minus 12 by 7g is equal to, আর কোনো ফোর্স নাই, oh yes yes my bad, so 40 নিউটন কিন্তু এখন অ্যাক্ট করতেছে, so 40 minus 12 by 7g is equal to mass times acceleration. So এখন acceleration হবে হচ্ছে তোমার 14 minus 12 by 7 times 9.8 divided by 6, that gives me 58 by 15 meter per second squared. আচ্ছা, আমি আবার একটু চেক করে নিই, 14 minus 12 by 7 times 9.8 divided by 6. Yeah, ঠিক আছে, 58 by 15 meter per second square আসতেছে। So acceleration পেয়ে গেছি, এগুলো সব আছে। So v will be u plus at. So 8.4 plus at, 58 by 15 times 3. So এটা ক্যান্সেল হয়ে যায়, 5 থাকে। Therefore 8.4 plus 58 by 5. Velocity is 20 meter per second. ঠিক আছে, ডান, ইজি ছিল।
আই মিন ইয়েস ভেরি লেন্দি, বাট তুমি যদি এইভাবে কনসেপ্ট বুঝো, আমি যেমনি বুঝাইছি, আই হোপ এটার পর আর কোনো প্রবলেম হবে না, আশা করা যায়। নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এখানে বলছে a particle A of mass 4 kilograms move on the inclined face of a smooth wedge. আচ্ছা, smooth বলে দিছে, so আমার এখানে reaction force the necessary না। The face is inclined at an angle 30 to the horizontal, the wedge is fixed on the horizontal, blah blah blah, particle is kind of blah 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 of mass 3 kilograms। So আমি কি করবো, অলওয়েজ আমি এখানে weight দিয়ে নিব। This is the number one thing I do, always diagram আঁকবা, well diagram না, label করবা আর কি basically। So 3g, um, এরপর কি বলছে, the string passes over a small light smooth pulley which is fixed at the top of the plane. The section of the string from A to the pulley lies in like blah blah blah, particle behavior blah blah blah, system is released from rest blah blah blah. For the motion before A, which is the pulley, and before B hits the ground, find the tension in the string, the magnitude of the resultant force exerted on the string। আচ্ছা, এই দুটো জিনিস বের করতে হবে। সো কি কি জানি, এই ডিরেকশনে ফল করতেছে, রাইট? কেমনে বলছি দেখো, বলছে ফর দ্য মোশন বিফোর এ রিচেস দ্য পুলি, সো অফকোর্স এই ডিরেকশনে মুভ করতেছে, সো এই ডিরেকশনে এক্সেলারেট করতেছে। আচ্ছা ফাইন, এন্ড বি হচ্ছে এই ডিরেকশন এক্সেলারেট করতেছে, এন্ড দি অ্যাক্সেলারেশন ম্যাগনিটিউড উইল বি সেম, কারণ কি, বিকজ দ্য স্ট্রিং ইজ ইনএক্সটেন্সিবল। আচ্ছা, এন্ড ওদের ভিতর অফকোর্স টেনশন আছে এখানে, সো টেনশনটা ড্র করে দিই। এন্ড অফকোর্স এখানে ওয়েট আছে, ওয়েট ইজ 4g, এন্ড দেয়ারফর এখানে একটা কম্পোনেন্ট থাকবে, কম্পোনেন্ট অফ দ্য ওয়েট উইল বি 4g sin 30। ওকে, ডান। আর কিছু আছে না? আর কিছু নাই, সো টেনশন আমি ইজিলি বের করতে পারবো। সো আমি দুইটা ইকুয়েশন বানাবো, ফর এ এন্ড ফর বি। এর জন্য দেখো কি আছে, এ উপরে উঠতেছে, সো টি মাইনাস 4g sin 30 is equal to the mass which is 4 times the acceleration। ডান। এখন বি এর জন্য কি হবে, বি নিচে নিচে পড়তেছে, সো 3g minus t is equal to 3 times acceleration। আচ্ছা ডান। কারণ আমার টেনশন বের করতে হবে, সো অ্যাক্সেলারেশনকে আমার সাবজেক্ট বানাইতে হবে, অথবা আই ক্যান অলসো ফাইন্ড আউট দি অ্যাক্সেলারেশন, এখানে ডিরেক্টলি অ্যাক্সেলারেশন বের করে ফেলি। তো আমি কি করতে পারি দেখো, টি ইজ ইকুয়াল টু 4g সাইন, আচ্ছা সাইন 30 ইজ হাফ, সো 4/2 করলে আসে কত, 2, সো 2g প্লাস 4a। ওকে, এন্ড এখানে টেনশন হচ্ছে 3g মাইনাস 3a। অলরাইট, এন্ড দেন আমি দুটো জিনিস ইকুয়াল করে দিই, এন্ড দেন আমি কি করবো, অ্যাক্সেলারেশন গুলো এক সাইড আনবো, সো দিস ইজ 7a ইজ ইকুয়াল টু g, এন্ড অ্যাক্সেলারেশন ইজ g/7, এন্ড দেয়ারফর টেনশন ইজ কত, 3g মাইনাস 3g/7। অলরাইট, 3 মাইনাস 3/7, 18/7 আসতেছে, সো টেনশন ইজ 18/7g। ডান। ওকে, এখন বলছে the magnitude of the resultant force exerted by pulley on string। আচ্ছা, এখানে অনেকেই অনেক প্রবলেম ফেস করে, আই ডোন্ট নো ওয়াই, দিস ইজ সাপোজ টু বি ভেরি সিম্পল। আমি দেখছি যে অনেকেই মুখস্থ করে, লাইক ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথ আছে না, এরকম ডিফারেন্ট সিনারিওতে, লাইক কোনো কোনো পুলি এখানে থাকে এন্ড দেন ফোর্স বের করতে বলে, এন্ড কোনো কোনো জায়গায় এরকম থাকে, এখানেও ফোর্স বের করতে বলে, কোনো কোনো জায়গায় এরকম থাকে, এখানেও ফোর্স বের করতে বলে অন দা পুলি। তো ওরা কি করে, ওগুলা মুখস্থ করে ফেলে, কখন কি কি ইউজ করতে হয়, ওগুলো মুখস্থ করার চেয়ে, লাইক আমি কিন্তু মুখস্থ বিদ্যা একদম সাপোর্ট করি না, আই কান্ট ইভেন মেমোরাইজ, আই এম সো ব্যাড এট মেমোরাইজিং, মেমোরি অনেক বাজে। তো আমি জাস্ট লজিক ইউজ করি, ব্রো, জাস্ট ইউজ ইউর লজিক। সো দেখে কিভাবে করবো এটা এক্স্যাক্টলি দেখো। তো পুলি আছে এখানে, পুলির এখানে কি দেখো, একটা টেনশন এইদিকে, টেনশন হচ্ছে 18/7g, রাইট? এদিকে অ্যাক্ট করতেছে, আমি একটু স্ট্রেট করে আঁকি, দাঁড়াও। আচ্ছা, আমি এই পুলিটাকে একটা পার্টিকেল হিসেবে ধরে নিই, জাস্ট একটা ডট। ওকে, সিম্পল হবে। সো অ্যারো দিয়ে আমি দেখাই ইন দিস ডিরেকশন, ঠিক আছে? দিস ইজ দ্য ফার্স্ট টেনশন ইন দিস ডিরেকশন। আচ্ছা, এরপর কি, টেনশন একটা এদিকেও অ্যাক্ট করতেছে ভার্টিক্যালি ডাউন, সো আমি ওটাও ড্র করি, এন্ড অফকোর্স এদের ম্যাগনিটিউড সেম হবে। সো আমি কি করবো, দাঁড়াও, আচ্ছা আমি এটা না ড্র করে আমি জাস্ট এই জিনিসটাই কপি পেস্ট করি, কন্ট্রোল-C কন্ট্রোল-V, এন্ড দেন আমি এটা ঘুরাই দিব, ঠিক আছে? ঘুরায় স্ট্রেট বানায় এখানে দিয়ে দিব। আচ্ছা, এটা করলাম। এখন আমি কি করব দেখো, কন্ট্রোল-V আবার দিব, দেন রোটেট হয় না কি লেগা, আমি একটা প্যারালেলোগ্রাম ফর্ম করব। তোমাদের যাতে ফিজিক্স আছে, ইউ গাইজ অল নো যে এটা প্যারালেলোগ্রাম রুল দিয়ে সলভ করা যায়। সো আমি কি করব, এরকম থাকলে প্যারালেলোগ্রাম ফর্ম করব, দেন অলসো আরেকটা জিনিস লাগবে,
আরেকটা হচ্ছে এরকম স্ট্রেট লাইনটা, ঠিক আছে? হয়ে গেল আমার প্যারালেলোগ্রাম ফর্ম। ওকে, এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু এটা 18/7g, এটাও 18/7g, এটাও 18/7g, এটাও 18/7g। ঠিক আছে, সো আমার রেজাল্টেন্ট ফোর্সটা কি এক্স্যাক্টলি? রেজাল্টেন্ট ফোর্স ইজ অলওয়েজ দিস অ্যারো। এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, এটা আমি কিভাবে দেখাবো? এই যে ডাবল অ্যারো দিয়ে দেখাই দিই। আচ্ছা, তো এখন এখানে আমার কিছু জিনিস সলভ করবো লজিক দিয়ে। সো দেখো, এটা 30 ডিগ্রি দিয়ে দিছে, এটা 30 ডিগ্রি হওয়া মানে কি দেখো, এটা যদি 30 হয়, এটা কি 60 না? কারণ কি এটা হচ্ছে 90, দেয়ারফর এটা হচ্ছে 90 - 30, এটা হচ্ছে 60। এটা 60 হওয়া মানে কি এই জিনিসটা 60, এন্ড যদি এই জিনিসটা 60 হয়, তাহলে কি এই পার্টটা 30 না? দিস পার্ট, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রিজ। সো এটা যদি 30 হয় and এগুলো সব ইকুয়াল, দেয়ারফর এটা এন্ড এটা দেয়ার সেম লেন্থ, রাইট? সো এটা হবে 30। আচ্ছা, এই দুটো যদি 30 হয়, 180 - 30 - 30 করলে কত হয়? 120। সো আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 120। এন্ড আমরা জানি যে এটা হচ্ছে রেজাল্টেন্ট, দিস লম্বা লাইনটা, এন্ড এটা হচ্ছে 18/7g, এটা হচ্ছে 18/7g। সো এখন কি একটা রুল মনে আসতেছে? কোসাইন রুল। কোসাইন রুল দিয়ে কিন্তু আমি এই টেনশনটা পেয়ে যাব বা রেজাল্টেন্ট ফোর্সটা এফ পেয়ে যাব। কিভাবে দেখো, আমরা জানি যে এফ স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 18/7g স্কোয়ার্ড প্লাস 18/7g স্কোয়ার্ড minus 2 times 18/7g times 18/7g cos 120, রাইট? এই 120 অ্যাঙ্গেলের অপোজিটে যে ফোর্সটা, ওইটাই তো লাগবে। সো এভাবে আর কি করে ফেলতে পারবে। সো এখন আর দুই সাইড রুট করে দিবা। সো রুট অফ অল অফ দিস উইল বি ইয়োর ফাইনাল অ্যান্সার। সো আই থিঙ্ক এটা আমি জাস্ট ক্যালকুলেটরে দিয়ে দিব, দেখি কত আসে। বেয়ার উইথ মি গাইস। 2 times 18/7 8 স্কোয়ার্ড আসতেছে হচ্ছে 43.6। অলরাইট, প্রি সিগনিফিকেন্ট ফিগার দিয়ে দিলাম, শেষ। এখন বলছে আই হোপ এটা ক্লিয়ার। ঠিক আছে, অনেকেই লাইক এটাই ভুল করে, আই ডোন্ট নো ওয়াই। কখনো মুখস্থ করতে যাবা না, প্লিজ প্লিজ প্লিজ, নাহলে জীবনে তুমি ফুল ইউএস পাবা না। ওকে, এটা করার আই থিঙ্ক ডিফারেন্ট ওয়েজ আছে, বাট ওয়াই উড ইউ ম্যান? করে লাভ কি? লাইক ইউ হ্যাভ মেনি আদার ওয়েজ অ্যাকচুয়ালি। কারণ দেখো, you can take components and then resolve it horizontally and vertically and then take the resultant force by doing Pythagoras. But ওগুলা কি করা দরকার নেই, দিস ইজ দ্য ইজিয়েস্ট মেথড অনেস্টলি। নেক্সটে আরো কয়টা ম্যাথ আছে এরকম, সো ওগুলো দেখাবো, নো ওয়ারিজ। এখন দেখো, দ্য স্ট্রিং ইন দ্য কোয়েশ্চেন ইজ বিং ডিসক্রাইবড অ্যাজ লাইট। আচ্ছা, রাইট ডাউন হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস ডিসক্রিপশন। আচ্ছা, লাইট মানে কি? লাইট মানে হচ্ছে নেগলিজিবল ম্যাস আর কি, নেগলিজিবল ম্যাস অথবা নো ম্যাস, যে কোনো কিছু লিখতে পারো, নো প্রবলেম। এবার বলছে স্টেট হাউ ইউ হ্যাভ ইউজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য স্ট্রিং ইজ লাইট ইন ইউর আনসার টু পার্ট এ। আচ্ছা, পার্ট এ তে আমরা কি করছি দেখো, পার্ট এ তে হচ্ছে এই যে এই জিনিসটা ইকুয়াল করে দিছি, টেনশন ইকুয়াল করছি, এন্ড অ্যাক্সেলারেশন সেম পাইছি। ওকে ফাইন, এন্ড দেন হাউ হ্যাভ আই ইউজড দ্য ফ্যাক্ট দ্যাট দ্য স্ট্রিং ইজ লাইট? স্ট্রিং যদি লাইট হয়, স্ট্রিং লাইট হওয়া মানে হচ্ছে টেনশন ইজ দ্য সেম এট বোথ এন্ডস। এটা মনে রাখবা। ইট কাইন্ড অফ ডাজন্ট মেক সেন্স টু মি, বাট আই ডোন্ট নো, আমি আসলে ডিপলি কখনো চিন্তা করিনি এটা নিয়ে। বাট যখন স্ট্রিং ইজ লাইট বলো, তখন ইউ জাস্ট হ্যাভ টু রাইট টেনশন ইজ সেম অ্যাট এ অ্যান্ড বি। অলরাইট, কারণ ম্যাথ যদি ডিফারেন্ট থাকতো, তোমার ডিফারেন্ট জায়গায় ওয়েট ডিফারেন্ট থাকতো, রাইট? মানে লাইট যদি না থাকতো স্ট্রিং এর, স্ট্রিং যদি লাইট না থাকতো, সরি, ম্যাথ যদি থাকতো, তখন তোমার লেটস সে পার্টিকেল গুলো এখন এখানে চলে আসছে এন্ড বি হচ্ছে এখানে চলে আসছে, তখন কি এই পার্টে একটু বেশি স্ট্রিং আছে, সো এখানে ওয়েট বেশি থাকবে, সো তখন তখন আর কি ডিফারেন্ট টেনশন থাকবে। সো অনেক জিনিস আর কি, অনেক প্যারা আছে। তাই আর কি আই থিঙ্ক টেনশনটা সেম করার জন্য আমরা স্ট্রিংটাকে লাইট অ্যাজিউম করে নিই। আচ্ছা, দ্যাটস ডান। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলছে uh, একটা লরি অফ মাস 1600 কিলোগ্রাম, সো এটা হচ্ছে 1600
towing a car of mass 900. Man, এই problems গুলো খুবই interesting. Along a straight horizontal road, two vehicles are joined by a light tow bar which is at an angle 15 degrees. That's a fine. So tow bar, so of course এখানে এই 900 কিলোগ্রাম গাড়িটা কেমনে মুভ হচ্ছে the because of the force exerted on the car by this tow bar which is going to be in this direction আর কি বেসিক্যালি টেনশনটা এখানে বাট ওটার হরিজন্টাল কম্পোনেন্টটা এদিকে মুভ করতেছে এন্ড এটা যে ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে দ্যাট ইজ বেসিক্যালি ইউ নো ভার্টিক্যালি ইউজ হচ্ছে ওটা পরে বুঝাচ্ছি দেখাই কি হয় আই ডোন্ট থিংক এখানে ফ্রিকশনের কোনো ব্যাপার আছে পরে দেখাবো ডি তে আসতেছি আচ্ছা আর কি বলছে Lorry and the car experience a constant resistance to motion of 600 and 300 আচ্ছা 600 হচ্ছে এখানে and 300 হচ্ছে এখানে all right. The lorry's engine produces a constant horizontal force on the lorry of magnitude 1500 newtons, so 1500 সামনে. Find the acceleration of the lorry and the car. আচ্ছা তো আমি যদি যে কোনো একটা গাড়ির কে কনসিডার করি এখানে তাহলে দেখো আমি কি প্রবলেমে রান করব দেখো I'll run into this problem যে এখানে একটা টেনশন আছে এন্ড এখানে যদি টেনশন থাকে অফকোর্স এই টো বারটা কিন্তু এদিকে ফোর্স এক্সার্ট করতেছে অন দিস কার বাট আমার কিন্তু টেনশনের ভ্যালু নাই So, আমি যদি আলাদাভাবে করতে চাই আমার দুইটার জন্যই করতে হবে এন্ড দেন আর কি ইকুয়াল করে ফাইনালি অ্যান্সার বের করতে হবে সো আমি যদি ওভারঅল সিস্টেমটা কনসিডার করি তাহলে এই মাঝখানে ইন্টারনাল যে ফোর্সটা আছে ওগুলো আমার দরকার নাই ইন্টারনাল ফোর্স আই ক্যান এক্সক্লুড ফ্রম মাই ক্যালকুলেশন খেয়াল করে দেখো কেন করতে পারবো আমি বুঝাচ্ছি দাঁড়াও সো দেখো ফরওয়ার্ড ফোর্স ফর দ্য হোল সিস্টেম ফরওয়ার্ড ফোর্সটা কত 1500 ওকে and then plus আরেকটা ফরওয়ার্ড ফোর্স কিন্তু এদিকে আছে let's call this t and let's call this the horizontal force let that be t cos 15 so plus t cos 15 minus the resistive forces কত 600 minus 300 minus আরেকটা resistive force আছে কিন্তু which is acting on this car in the opposite direction আর কি অপোজিট ডিরেকশনে কি অ্যাক্ট করতেছে টেনশন এই টেনশনটা অ্যাক্ট করতেছে এটা কত হবে এই ম্যাগনিটিউডটা এই ডিরেকশনে সো দিস উইল বি cos 15 মাইনাস টি cos 15 এখন খেয়াল করে দেখো এই দুইটা কি ক্যান্সেল হয়ে যাচ্ছে না সো ক্যান্সেল হয়ে যায় এই জন্য আর কি আসলে আমরা এটা ইনক্লুডই করি না আমরা জাস্ট ডিরেক্টলি 1500 প্লাস 600 মাইনাস 300 লিখে দিই আমাদের হয়ে যাচ্ছে জিনিসটা আর কি তো দেখো ম্যাস কত এখন যেহেতু আমরা হোল সিস্টেম কনসিডার করছি হোল সিস্টেমের ম্যাসটা কত দেখো না 1600 প্লাস 900 রাইট which is 2500 so 2500 times a so acceleration কত হবে দেখো 1500 minus 900 is 600 so 600 divided by 2500 6 by 25 0.24 আসতেছে মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড All right. Part B তে আমাদের বলছে the tension in the tow bar. এখন আমি কি করব দেখো এখন I can either consider this car or this lorry. So আমি কি করব আমি হচ্ছে জাস্ট কারটাকে কনসিডার করি বিকজ কার ইজ মুভিং ফরওয়ার্ড এক্সট্রা কোনো আর কি ফোর্স নাই 1500 নিয়েও ডিল করতে হবে না কারণ দিস 1500 ইজ অ্যাক্টিং অনলি অন দ্য লরি কারণ এটা হচ্ছে লরির উপর থ্রাস্ট যেটা প্রোভাইড করতেছে দ্য ইঞ্জিন সো আমরা জাস্ট কারটা ইনক্লুড করতেছি এখানে সো ফর কার আমার ফরওয়ার্ড ফোর্সটা কি টোটাল ইট ইজ দি component of this tension which is t cos 15 minus 300 is equal to 900 times the acceleration which is 0.24 done আচ্ছা সো এখানে টেনশন কত দেখো 300 plus 900 times 0.24 divided by cos 15 534 okay that's it তুমি চাইলে 513 নিউটনও দিতে পারো বাট বেশি অ্যাকুরেট দেওয়াটাই ভালো হবে আচ্ছা পার্ট সি তে দেখি কি বলছে the speed of the vehicles is 6 the tow bar breaks আচ্ছা সো যখন velocity is 6 the tow bar breaks আচ্ছা assuming that the resistance to the motion remains constant of the car remains constant 300 newtons find the distance moved by the car from the moment the tow bar breaks to the moment when the car comes to rest আচ্ছা tow bar break হয়ে যাওয়ার মানে হচ্ছে tow bar আর কোনো ফোর্সই এক্সার্ট করতেছে না অন দ্য কার ঠিক আছে এটা মনে রাখবা দেন
আর কি আছে? আচ্ছা, বলছে দিস ইজ মুভ বাই দ্য কার ফ্রম দ্য মোমেন্ট ওভার ব্রেকস টু দ্য মোমেন্ট দ্য কার কামস টু রেস্ট। সো এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি যখন ব্রেক হয়েছে, এন্ড দেন ফাইনালি হচ্ছে জিরোতে আসতে হবে। এন্ড এখন আমার একটা নিউ অ্যাক্সেলারেশন বের করতে হবে, এন্ড ওই অ্যাক্সেলারেশন দিয়ে আমার বেসিক্যালি এস বের করতে হবে। সো অ্যাক্সেলারেশনটা কিভাবে বের করবে? এখন যদি আমি রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু এম এ কনসিডার করি ফর দ্য কার, দেখো কি কি ফোর্সেস আছে অন দ্য কার। একটা হচ্ছে 300 ইন দিস ডিরেকশন, আমি এই ডিরেকশন পজিটিভ নিচ্ছি কারণ কি আমি বারবার বলতেছি বিকজ ইটস মুভিং ইন দিস ডিরেকশন। সো -300 ইকুয়াল টু আর কোনো ফোর্স নাই, সো -300 ই অনলি। এন্ড দেন মাস হচ্ছে তোমার 900 টাইমস এ, এন্ড অ্যাক্সেলারেশন হচ্ছে -1/3। ফাইন, অ্যাক্সেলারেশন পেয়ে গেছি। এখন এস বের করা খুবই সহজ, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, কত হবে? 0 - 6 স্কোয়ার বাই -2/3, ডান। সো 36 ডিভাইডেড বাই 2/3, 54 meters. That's it. Done. State whether when the tow bar breaks, the normal reaction of the road on the car is increased, decreased, or remains constant. আচ্ছা, এটা বোঝার জন্য তোমার হচ্ছে রিজলভ করতে হবে কিছু জিনিস। দেখো, when the tow bar breaks, the normal reaction. So normal reaction কি? Normal reaction is the force exerted by the road on the car in the upwards direction. So এটা হচ্ছে, let's call this the normal reaction. Okay. So আমি যদি রিজলভ করি in the vertical direction, the resultant force must be zero. Why? Because vertically কিন্তু কোনো মুভমেন্টই নাই, সো মুভমেন্ট না থাকা মানে হচ্ছে তোমার রেজাল্টেন্ট ফোর্স ইজ জিরো, সিম্পল। সো রেজাল্টেন্ট ফোর্স এক্স্যাক্টলি কি দেখো, রেজাল্টেন্ট ফোর্স যদি জিরো হয় বেসিক্যালি মানে কি, মানে হচ্ছে উপরে যা যা ফোর্স আছে দে উইল বি ইকুয়াল টু নিচে যা যা ফোর্স আছে। উপরে কি কি ফোর্স আছে? উপরে হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স আছে, এন্ড দেন লেটস লেটস কনসিডার দ্য part when there is a force from the tow bar, যখন like before the tow bar breaks. So tow bar যখন ব্রেক, tow bar যখন আসে আর কি বেসিক্যালি, তখন আমার উপরে একটা ফোর্স আছে না, কারণ এটা যেহেতু ইনক্লাইন্ড, একটা হরিজন্টাল কম্পোনেন্ট আছে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে। এই ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে তোমার টি সাইন 15, রাইট? এন্ড দিস ইজ ইকুয়াল টু দ্য ওয়েট 900 g। সো এই যে টেনশন হচ্ছে কত ছিল? টেনশন ছিল হচ্ছে 534। সো এখানে দেখো এন কত? 900 g মাইনাস 534 সাইন 15 কত আসে দেখাই। আই ডোন্ট থিঙ্ক এই ক্যালকুলেশন দেখাইতে হবে এক্স্যাক্টলি, জাস্ট ওরা বুঝাইতে বলছে হাউ। তো আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। ওকে, 8000 ওয়াট নর্মাল রিঅ্যাকশন হচ্ছে 8682 নিউটন আসতেছে। আচ্ছা ফাইন। এখন যখন টেনশন না থাকে তখন কি এটা থাকবে? এটা থাকবে না, রাইট? সো তখন এন ইজ জাস্ট 900 g, which is basically কত? 8820। এখন খেয়াল করে দেখো, এটা কিন্তু এটা থেকে বড়, তাই না? সো যখন টো বার ব্রেক করে তখন আমার নর্মাল রিঅ্যাকশনটা কি? তখন আমার নর্মাল রিঅ্যাকশনটা ইনক্রিজ করে, ঠিক আছে? এখন রিজনটা কি হবে? রিজন হচ্ছে বিকজ দেয়ার ইজ নো ভার্টিক্যাল ফোর্স অথবা ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য টেনশন এজ অফ দ্য টেনশন ফ্রম দ্য টো বার, অ্যাজ দেয়ার ইজ নো টো বার এনিমোর। ঠিক আছে, দ্যাটস দ্য রিজন। আই হোপ দ্যাটস ক্লিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস, এরকম কিছু কোয়েশ্চেনে মাঝে মাঝে ওরা ব্রেক করে। ব্রেক করলে কি হবে আমি ঘটনাটা বুঝাই, দেখো। তো যখন ব্রেক করে তখন কি হয় দেখো, ব্রেক করলে তখন আর লাইক, যখন ব্রেক করে ইউজুয়ালি বলে দেয় যে ব্রেকিং ফোর্সটা কত। সো বেসিক্যালি তখন লেটস এ লরি ব্রেক করতেছে, লরি ব্রেক করলে লরির উপর একটা ফোর্স এদিকে থাকবে, রাইট? এন্ড লরির উপর যদি একটা ফোর্স এদিকে থাকে তাহলে কি, তাহলে হচ্ছে লরি উইল এক্সার্ট আ ফোর্স অন দিস টো বার। ঠিক আছে, লরি এদিকে মুভ করার এখন ট্রাই করতেছে, এইদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে, বাট অফকোর্স ইট ইজ স্টিল মুভিং ইন দিস ডিরেকশন, ইটস ট্রাইং টু ডিসেলারেট, রাইট, বাই ব্রেকিং অফকোর্স। তো টো বারের ওপর যদি ফোর্স অ্যাপ্লাই করে বাই নিউটনস থার্ড ল, দ্য টো বার উইল অ্যাপ্লাই আ ফোর্স অন দ্য লরি। সো এখন আমার থ্রাস্ট থাকবে, ঠিক আছে? তখন ছিল টেনশন, এখন হচ্ছে একটা থ্রাস্ট থাকবে ফ্রম দিস টো বার। This tow bar will apply a forward force. Why? I've already mentioned, because of Newton's third law. So এখন এটা হবে হচ্ছে t cos 15। t cos 15 তো এখন সামনে, তখন ছিল পিছনে, এখন হচ্ছে সামনে। আচ্ছা, ওয়েট আ সেকেন্ড। ইয়া, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এটা আছে, এন্ড দেন পিছনে হচ্ছে তোমার ব্রেকিং ফোর্সটা, এন্ড দেন এখানে 600 নিউটন আছে। তো সো তখন তুমি এই যে টি কস 15 মাইনাস এফ মাইনাস 600 করে আর কি তুমি এক্সেলারেশনটা বের করতে পারবা।
অথবা যে কোনো কিছু বের করতে পারো আর কি, আই এম জাস্ট সেইং। আর কারের জন্য কি হবে দেখো, এখন আম, আমি যেহেতু ফোর্স অ্যাপ্লাই করতেছি অন দিস টো বার ইন দিস ডিরেকশন, তার মানে টো বার উইল অ্যাপ্লাই আ ফোর্স ইন দিস ডিরেকশন টু দ্য কার, কারণ টো বার উইল ট্রাই টু মুভ ইন দিস ডিরেকশন, কারণ টো বারকে আমি এদিকে পুশ করতেছি উইথ দ্য হেল্প অফ দ্য লরি, রাইট? তো এদিকে পুশ করলে আমার বেসিক্যালি কারের উপর একটা ফোর্স এক্সার্ট হচ্ছে, অ্যান্ড ওই ফোর্সটা হবে হচ্ছে এই ডিরেকশনে, রাইট? সো এটা হবে হচ্ছে টি কস 15 এখন এই ডিরেকশনে। অলরাইট, অ্যান্ড এই কারণে, and also due to Newton's third law, this car will also exert a force on this tension in on this, কি বলে, on this tow bar in this direction আর কি। ঠিক আছে, সো এখন বেসিক্যালি থ্রাস্টে, কি বলি, টো বারে থ্রাস্ট হচ্ছে এই এইরকম থাকবে। তখন টেনশন ছিল, টেনশন হচ্ছে বেসিক্যালি এরকম ছিল, বাট এখন হচ্ছে এরকম। ওকে, দিস ইজ জাস্ট আ স্মল থিং টু কিপ ইন মাইন্ড, এরকম কোশ্চেন আসতেই পারে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। আচ্ছা, I think that's it for now. I'll do the rest in the next video. Bye bye.